ডেমো কিন্তু এবারে দেওয়া প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে ভীতি বা যে দুর্বলতার জায়গা, এই জায়গাটা কাটিয়ে তোলার জন্যে সরাসরি ডেমো ক্লাস কিন্তু প্র্যাকটিস করা দরকার। তাহলে আমরা সিলেবাসটা নিয়ে একটু দেখি যে 9-10 সিলেবাসে কোন চ্যাপ্টার গুলো রয়েছে সেগুলো একটু। তাহলে এটা হচ্ছে ভৌত বিজ্ঞান ও পরিবেশ ক্লাস 9। তাহলে 9-এর ভৌত বিজ্ঞানে এটা হচ্ছে প্রথম পার্বিক। তাহলে স্ক্রিন শেয়ার হয়েছে তো, সবাই দেখতে পাচ্ছো? স্ক্রিন কি হ্যাঁ দেখা স্যার। যাচ্ছে তো? হ্যাঁ, তাহলে ক্লাস 9-এর ভৌত বিজ্ঞানের যে চ্যাপ্টার গুলো মূলত রয়েছে, প্রথমে আছে পরিমাপ, তারপরে হচ্ছে বল ও গতি, পরমাণুর গঠন। তাহলে কোনগুলোর থেকে করলে ভালো হবে? তাহলে আমরা আজকে দেখবো যে এই পরমাণুর গঠন থেকে একটা ডেমো ক্লাস তোমাদেরকে দেখানো হবে যে কি ফরম্যাটে এই ডেমো ক্লাসটা করা হয়েছে। সেইভাবে মোটামুটি নিজের একটু মেনটেন করবে। তাহলে বল ও গতি, এটা ফিজিক্সের চ্যাপ্টার। বল গতি থেকে চাইলে করতে পারো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, ভালো আছি ভাই। হ্যাঁ, আমি একটু অনলাইনে ক্লাস নিচ্ছি, ক্লাস হয়ে যাক, তুমি তোমার আমি ঘন্টা খানিক পরে করছি ফোন। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে বল গতিটা করা যেতে পারে। তার কারণ এই বল গতির চ্যাপ্টারে বাস্তব এক্সাম্পল দিয়ে করানো সম্ভব। যারা ফিজিক্সের তারা বল গতিটা করবে, যারা কেমিস্ট্রির তারা পরমাণুর গঠনটা করবে। এরপরে যেটা রয়েছে মূল কনসেপ্ট, ম্যাথামেটিক্যাল পার্ট একদমই করা যাবে না, বাদ দিয়ে দিতে হবে। আর গঠন ধর্ম না করলেই ভালো হয়, করলেও করা যাবে, কিন্তু আমার মতে গঠন ধর্মটা না করলে ভালো। দ্রবণ একটা ভালো চ্যাপ্টার, যেটা বাস্তব উদাহরণ দিয়ে ভালো করে বোঝানো যাবে। তারপরে অ্যাসিড ক্ষার লবণ, এটাও কেমিস্ট্রির যারা তাদের জন্য খুব ভালো একটা চ্যাপ্টার। অ্যাসিড ক্ষার লবণ করা যাবে, অসুবিধা নেই। কার্যক্ষমতা শক্তি, ফিজিক্সের যারা তারা চাইলে এটাও করতে পারে, এটা অনেক বাস্তব এক্সাম্পল দিয়ে সুন্দর করে বোঝানো যাবে। শব্দ বা সাউন্ড, শব্দ বা সাউন্ড, এটাও করলে করতে পারো, অসুবিধা নেই। তাপের চ্যাপ্টার এটা করা যায়। মিশ্রণের উপাদানের পৃথকীকরণ না করাই ভালো, জলটা না করাই ভালো। তাহলে এটা হলো নবম শ্রেণীর। এবারে কোন চ্যাপ্টারে কতগুলো কোশ্চেন টোশ্চেন থাকে এগুলো আমাদের লাগবে না। পদার্থবিদ্যা আর রসায়ন এখানে ভাগ করা আছে। তাহলে পদার্থবিদ্যার মধ্যে তাহলে এই চ্যাপ্টার গুলোর নাম কিন্তু ভালো করে মুখস্থ করে যেতে হবে। যদি ইনকেস বলে যে 9 বা 10-এর কি কি চ্যাপ্টার আছে এবং চ্যাপ্টার গুলোর নাম ধরতেও পারে, তাহলে ফিজিক্সের চ্যাপ্টার গুলোর মধ্যে পদার্থবিদ্যার মধ্যে কি কি আছে? গঠন ধর্ম, পরিমাপ, তারপরে বল ও গতি, কার্য ক্ষমতা শক্তি। তাহলে ফিজিক্সের মধ্যে যে চ্যাপ্টার গুলো আছে, যারা ফিজিক্সের, তার কারণ বারবার বলছি, যে যে সাবজেক্টের সে সেই সাবজেক্টের উপরে ফাইনাল ডেমো কিন্তু দেওয়ার অবশ্যই চেষ্টা করবে। তার কারণ হলো, তার পাশাপাশি যদি ফিজিক্সের কেউ হয়, শুধুমাত্র যে ফিজিক্সের ডেমো রেডি করে যাবে এমনটা কিন্তু করলে হবে না, পাশাপাশি কেমিস্ট্রির ডেমো রেডি করতে হবে। তার কারণ আগে প্রথমেই মনে হয় আমি বলে দিয়েছি যে ইন্টারভিউ বোর্ডে ফিজিক্সের লোকও থাকতে পারেন, আবার কেমিস্ট্রির লোকও থাকতে পারেন। এবারে নির্ভর করছে তিনি কি বলবেন। যদি ফিজিক্স বলে দেয় যারা ফিজিক্সের, তাহলে তো খুবই ভালো। কেমিস্ট্রির যারা, তাদের যদি কেমিস্ট্রি বলে দেয় খুবই ভালো। কিন্তু ইনকেস যদি নিজের সাবজেক্টের টিচার না পড়ে, যারা রসায়নের বা কেমিস্ট্রির, তাদের যদি ফিজিক্সের সাবজেক্ট বলে, তাহলেও যেন কোনো অসুবিধা না হয়। কিন্তু সবসময় যে যে সাবজেক্টের চেষ্টা করবে, যদি নিজের থেকে বেছে নিতে বলে, তাহলে সে সেই সাবজেক্টের ডেমো দেওয়াটাই তার পক্ষে ভালো হবে। এবং যে চ্যাপ্টারগুলো ডেমো প্রথমেই বলেছি যে ডেমো ফাইনাল ডেমো হবে বা ডেমো করে যাবে,
সেই চ্যাপ্টারগুলো খুব ভালো করে 9-10 বই তো পড়বেই, তার পাশাপাশি একটু অতিরিক্ত নলেজের জন্য 9-10 যে সহায়িকার বই রয়েছে রায়ান মার্টিন, বা 11-12 যে বইগুলো রয়েছে ওই চ্যাপ্টার রিলেটেড, সেই চ্যাপ্টারগুলো কিন্তু দেখে যেতে হবে। তাহলে পদার্থবিদ্যার মধ্যে গঠন ধর্ম করার দরকার নেই, পরিমাপ বল গতি থেকে এখান থেকে চাইলে করা যেতে পারে, কার্যক্ষমতা শক্তি এখান থেকে করলে, এগুলো সম্পূর্ণ যার যার নিজের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যেগুলো করলে একটু ভালো হয় শব্দ থেকে করা যেতে পারে। আচ্ছা, তাপ চাইলে করতে পারো, এটাও চাইলে করা যাবে। পরমাণুর গঠন কেমিস্ট্রির ছেলেদের জন্য, ছেলে মেয়েদের জন্য এটা একটা খুব ভালো চ্যাপ্টার, পরমাণুর গঠন। মূল কনসেপ্ট না করাই ভালো, ম্যাথমেটিক্যাল রয়েছে, ইকুয়েশন, সলিউশন, দ্রবণ করা যাবে, অসুবিধা নেই। অ্যাসিড ক্ষার লবণ এটাও করা যাবে, অসুবিধা নেই। মিশ্রণের উপাদানের পৃথকীকরণ করার দরকার নেই, জল করার দরকার নেই। তাহলে যেগুলো করলে ভালো হবে মোটামুটি বাস্তব এক্সাম্পল দিয়ে করা যাবে সেগুলো বললাম। এরপরে ক্লাস 10, তাহলে ক্লাস 10-এর কি কি চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টারগুলোর নাম: পরিবেশের জন্য ভাবনা। আচ্ছা, পরিবেশের জন্য ভাবনা এটা ডেমোর জন্য করার দরকার নেই, কিন্তু ইন্টারভিউ এর উপর থেকে ওই গ্লোবাল ওয়ার্মিং ওয়ার্মিং এই সমস্ত কোশ্চেন ধরতে পারে। গ্যাসের আচরণ এটা হচ্ছে কমন, এটা করে যাওয়া ভালো। তার কারণ যদি কমন ফিজিক্স এবং কেমিস্ট্রি যে কোনো এতে দিতে পারে এটা গ্যাসের চ্যাপ্টার। এইবার বারবার বলছি, কমন বলে যে আমি এটাই করে যাব অন্যগুলো করব না, এমন করলে হবে না, এমন কিন্তু একদমই করা যাবে না। তাহলে এই গ্যাসের চ্যাপ্টারে বয়েলের সূত্র টুত্র লেখচিত্র যেগুলো আছে এগুলো একটু প্র্যাকটিস করে যেতে হবে। তাহলে লেখচিত্র থেকে যখনই গ্যাসের চ্যাপ্টার করা হবে তখনই কিন্তু লেখচিত্র থেকে ওরা প্রশ্ন দেবে, যে বলতে পারে যে মেন হচ্ছে যেমন পি বনাম ভি, বা পি ভার্সেস ভি। আচ্ছা, তারপরে পিভি ভার্সেস ভি বা পি, এইগুলো দিতে পারে, পি ভি স্কোয়ার ভার্সেস ভি। তাহলে এই যে লেখচিত্র যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই এখান থেকে গ্যাসের চ্যাপ্টার যদি কেউ করে যাও, লেখচিত্রটাকে অবশ্যই পরীক্ষায় প্রেজেন্ট করতে হবে। লেখচিত্রটা প্রেজেন্ট করা করলে এক্সপ্রেশনটা ভালো হবে। তারপরে আলোর চ্যাপ্টার ফিজিক্সের যারা, তারা অবশ্যই আলোর চ্যাপ্টার করে যাবে। পর্যায় সারণী ও মৌলের ধর্মের পর্যাবৃত্ততা, এটাও একটা ভালো জায়গা। কেমিস্ট্রি, কোর কেমিস্ট্রি, এটা একদম ভালো একটা জায়গা। আচ্ছা, ক্লাস 10-এ যেটা, ক্লাস 10-এ যদি কেউ রাসায়নিক বন্ধন করে যাও, তাহলে ক্লাস 10-এ কিন্তু রাসায়নিক বন্ধন বলে আলাদা করে নেই, আলাদা করে কি আছে এখানে, আয়নীয় এবং সমযোজী বন্ধন। তাহলে এটা রাসায়নিক বন্ধন যেটা ক্লাস 11-এ রয়েছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আজকের পাঠ রাসায়নিক বন্ধন লেখা যাবে না। যদি কেউ কেমিক্যাল বন্ডিং এর উপরে ডেমো দিতে চাও বা রেডি করতে চাও, তাহলে আজকের পাঠ রাসায়নিক বন্ধন না লেখাই ভালো। পাঠের জায়গায় তাহলে আয়নীয় সমযোজী বন্ধন এবং এ হবে, যে কোনটা তুমি করাচ্ছ আয়নীয় এবং সমযোজী বন্ধন হবে। তাহলে এরপরে রাসায়নিক গণনা, এটা করা যাবে না, ম্যাথ রিলেটেড চ্যাপ্টার একদমই করা যাবে না। তাপের ঘটনা সমূহ এটা না করলেই ভালো। চলতড়িৎ চাইলে করতে পারো, ওহমের সূত্র টুত্র যেগুলো আছে, ওহমের সূত্র যদি কেউ করো, তাহলে যে যে টপিকটা করাচ্ছ সেই টপিকটা যদি ওহমের সূত্র করো, ওহমের সূত্রের উপরেই মেন ফোকাসটা কিন্তু থাকবে। ওহমের সূত্রটা ইনকমপ্লিট করে আবার অন্য কোনো টপিকে চলে গেলে এটাও কিন্তু করা যাবে না। তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক ঘটনা সমূহ, তড়িৎ প্রবাহ রাসায়নিক ঘটনা সমূহ এটাও চাইলে করা যেতে পারে। পরীক্ষাগার ও অজৈব রসায়ন যেটা, এটা করার দরকার নেই। ধাতুবিদ্যা, এটা করতেও পারো আবার না করলেও হবে, কোনো অসুবিধা নেই। পরমাণু নিউক্লিয়াস, এটা একটা ভালো চ্যাপ্টার, বোর্ডে ছবি এঁকে করানো যায় এটা। তাহলে পরমাণু নিউক্লিয়াস ভালো একটা টপিক। জৈব রসায়নটা গুরুত্ব দেবে না, জৈব রসায়ন বাস্তব। তাহলে এইগুলোর উপরে মোটামুটি ডেমো করা যেতে পারে। এবারে ডেমোটা আমরা 7-8 মিনিট বা 10 মিনিটের জন্য কিভাবে করব সেইগুলো আমরা আজকে একটু দেখব, খুব বেশি সময় আজকে আমাদের লাগবে না। তাহলে আগে যেটা বললাম, এই সিলেবাসটা গ্রুপে দিয়ে দেওয়া হবে, চ্যাপ্টারগুলোর নাম
সবাই ভালো করে দেখে যাবে। তাহলে ক্লাস 9-এর কোন কোন চ্যাপ্টার আছে, ক্লাস 10-এর কোন কোন চ্যাপ্টার আছে, এগুলো সব সিলেবাসে দিয়ে দেওয়া হবে, পিডিএফ গ্রুপে দিয়ে দেওয়া হবে। এবং ডেমো ক্লাস আগামী দিন থেকে কিন্তু সরাসরি এবারে ইন্টারভিউ যেটা যেমনটা ফেস করতে হয়, সেই ইন্টারভিউ হয়তো 5 জন বা 10 জন করে এক একদিন কিন্তু তাদেরকে অনলাইনের মাধ্যমে আমরা ইন্টারভিউ নেব। তার জন্য এবারে প্রস্তুত হয়ে যেতে হবে ডেমো ক্লাসের জন্য। আর যেগুলো জেনারেল বিষয় ওগুলো নিজেদের মতো একটু পড়ে নেবে। তাহলে এই সিলেবাস বিষয় নিয়ে কারোর কি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে বলো? সিলেবাসের উপরে কারোর প্রশ্ন বা জিজ্ঞাসা বলো, আছে কারোর কোনো স্যার জিজ্ঞাসা? ওনারা স্যার ওনারা কি নিজে থেকে টপিক বলে দিতে পারেন? না, ওটা খুব রেয়ার, ওটা খুবই রেয়ার। ওটা নিজের থেকে না বলে দেওয়ার সম্ভাবনাই বেশি। এবারে যদি ইনকেস বলে দেয় তখন সেক্ষেত্রে আহ, তোমাকে সেইভাবে মোটামুটি যেন 2-5 মিনিট অন্তত বলতে পারো। সব চ্যাপ্টার একটু অর্ধেক কনসেপ্ট তোমাকে রাখতেই হবে, বারবার বলছি 2-5 মিনিট বলার মতো। কিন্তু কিছু চ্যাপ্টার অন্তত গুছিয়ে যেতে হবে সুন্দর করে। অলরেডি আমি বলে দিয়েছি যে তোমার ওদিকে ক্লাস 9-এর দুটো ফিজিক্স, দুটো কেমিস্ট্রি, ক্লাস 10-এর দুটো ফিজিক্স, দুটো কেমিস্ট্রি, এইগুলো করলে তারপরে আর আশা করি অসুবিধা হয় না। চারটে চারটে 8টা করলে আর অসুবিধা হবে বলে মনে হয় না। হুম। তাহলে আর কারোর কোনো জিজ্ঞাসা আছে এখান থেকে সিলেবাস নিয়ে? তাহলে আমরা এবারে ডেমোতে চলে যাই, যে ডেমো ক্লাসগুলো আমরা কেমন ভাবে মোটামুটি ফরম্যাটটা রেডি করব সেই বিষয়টা একটু দেখবো। তাহলে এখানে মোটামুটি 10 মিনিটের মতো রেডি করা আছে। প্রথমে যেটা সেটা হচ্ছে আমরা অ্যাটমিক স্ট্রাকচার, যেটা আজকে আমরা কেমিস্ট্রি দুটো দেখাবো, বা পিডিএফ দুটো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তাহলে প্রথমে অ্যাটমিক স্ট্রাকচার, তাহলে উপরে সাবজেক্ট ভৌত বিজ্ঞান বলে লিখবে বোর্ডের উপরে। আচ্ছা, ওখানে টাইম লেখার দরকার নেই। তাহলে একক পরমাণুর গঠন, তারপরে ইন্ট্রোডাকশন বা সূচনা। এইবার যেটা ব্যাপার সেটা হচ্ছে এই যে স্ট্রাকচার অফ অ্যাটম, ওদের কিন্তু এই শুভ সূচনা করতে করতে এগুলো কিন্তু লিখবে। এমন না যে বোর্ডে লিখছো তারপরে এগুলো এই যে সুপ্রভাত সবাইকে, এগুলো বলতে বলতে এদিকে তাহলে মুখে কাজও হবে, আবার ওদিকে তোমার লেখার কাজও চলবে, একসঙ্গে দুটোই করতে হবে। তাহলে প্রথমে যেটা সেটা হচ্ছে সবসময় শুরুটা যেন কোনো একটা বাস্তব এক্সাম্পল দেওয়া হয়। তাহলে যেটা আমি প্রথম থেকেই বলে আসছি, তাহলে এই প্রথমে যেটা ইন্ট্রোডাকশন বা সূচনা, তাহলে গুড মর্নিং সবাইকে, বা গুড মর্নিং প্রিয় ছাত্রছাত্রী। আজ আমরা এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে তার নামটা হলো পরমাণুর গঠন। তাহলে এরপরে তোমরা কি জানো একটি বালির দানায় অগণিত পরমাণু থাকে? এইভাবে শুরু করতে হবে, যে বাস্তব একটা এক্সাম্পল, বা বালির দানায় যে অনেকগুলো পরমাণু থাকে, তোমরা কি এটা কোনোদিন ভেবে দেখেছো? আমাদের চারপাশে সব কিছুই পরমাণু দিয়ে তৈরি হয়। আজ আমরা জানবো এই পরমাণুর ভেতরে কি আছে। তাহলে প্রথমে এখানে একটা জিনিস, অ্যাটম বা পরমাণু কি সেটাও একটু বলে দেবে। তাহলে এই যে ইন্ট্রোডাকশন বা মোটিভেশন, এখানে এইটা বলার পরে তাহলে কিন্তু অ্যাটম বা পরমাণু যেটা সেটা কি এটা একটু বলে দেবে। তারপরে পূর্বজ্ঞান যাচাই, যেটা মলিকুল বা অণু, যেটা তাহলে মলিকুল হলো দুই বা ততোধিক পরমাণুর সমন্বয়ে গঠিত। আজ আমরা জানবো এই পরমাণু নিজে কেমন দেখতে। তাহলে পরমাণুটা কেমন দেখতে এবং এর মধ্যে কি কি সাব অ্যাটমিক, তাহলে এগুলো আমরা মোটামুটি একটা ফরম্যাট করে দিচ্ছি, তোমাদের নিজেদের মতো করে এটা গুছিয়ে যে যার মতো করে করতে হবে। তাহলে প্রথমে অ্যাটমটা কি সেটা যেন তোমার বক্তব্যের মধ্যে, ইন্ট্রোডাকশন পার্টের মধ্যেই সেটা যেন থেকে যায়। তাহলে সূচনার মধ্যেই পরমাণু বা অ্যাটম কি সেইটা বলতে হবে। তাহলে হোয়াট ইজ অ্যাটম বা পরমাণু কি, এটা হবে সূচনা পর্বের মধ্যে। তারপর যে অ্যাটমের মধ্যে সাব অ্যাটমিক পার্টিকেল যেগুলো, তাহলে সাব অ্যাটমিক পার্টিকেলের বিষয়টা কিন্তু বলতে হবে। এই যে পূর্বজ্ঞান যাচাই, এখানেই কিন্তু আমরা জানবো পরমাণু নিজে কেমন দেখতে এবং সাব অ্যাটমিক পার্টিকেল যেটা।
তাহলে এই যে সাব অ্যাটমিক পার্টিকেল, এই জায়গাটায় এটা উল্লেখ করে দিতে হবে। তারপরে পাঠ্য বিষয় থেকে প্রেজেন্টেশন করতে গেলে এটা হচ্ছে প্রেজেন্টেশনের বিষয়, যে ডালটনস অ্যাটমিক থিওরি। ডালটনস অ্যাটমিক থিওরিরা এটা একটু বলে দেবে যে ডালটনের পরমাণুবাদের যে স্বীকার্য, সেই স্বীকার্যটা কি সেইটা একটু বলার পরে তার লিমিটেশন, পরবর্তীতে যেগুলো প্রমাণিত হয়েছে সেইগুলো। তারপরে এই সাব অ্যাটমিক পার্টিকেল কে কি আবিষ্কার করে, একটা চার্ট আকারে এরকম ভাবে। ইলেকট্রন আবিষ্কার করে স্যার জে জে থমসন, তাহলে এটা 1897 খ্রিস্টাব্দে আবিষ্কার হয়। তারপরে প্রোটন আবিষ্কার করেন স্যার রাদারফোর্ড, এটা হচ্ছে 1911 খ্রিস্টাব্দে, এটা 1897 খ্রিস্টাব্দে। তারপরে রাদারফোর্ডের ছাত্র স্যাডউইক, জেমস স্যাডউইক, 1932 খ্রিস্টাব্দে প্রোটন আবিষ্কার করেন। তাহলে এই যে তিনটে কণা সাব অ্যাটমিক পার্টিকেল, এদের সম্পর্কে কে আবিষ্কার করে এবং নাম টামগুলো এইগুলো একটু বললে, বলার পরে স্ট্রাকচার অফ অ্যাটমে চলে যেতে হবে। তাহলে পরমাণু তিনটে মূল কণিকা দ্বারা বা স্থায়ী কণিকা দ্বারা গঠিত। তাহলে এই বিষয়গুলো একটু মোটামুটি তুলে ধরতে হবে যে পরমাণু তিনটে কণা দ্বারা বা তিনটে স্থায়ী কণা দ্বারা গঠিত। ইলেকট্রন যার আধানটা ঋণাত্মক, প্রোটন যার আধানটা হলো ধনাত্মক, আর নিউট্রন যেটা আধানবিহীন। তাহলে প্রোটন ও নিউট্রন, তাহলে প্রোটন ও নিউট্রন নিউক্লিয়াসে থাকে আর ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘোরে। তাহলে এরপরে এইভাবে নিউক্লিয়াসটা আঁকলে, একে কোনো একটা, যেমন সোডিয়াম পরমাণু হোক বা হাইড্রোজেন পরমাণু হোক, তাহলে এই যে নিউক্লিয়াস এর চারপাশে এরকম ভাবে একটু দেখিয়ে দিলে, এর চারপাশে এরকম ইলেকট্রনটা বৃত্তাকার পথে আবর্তন করছে, এইভাবে একটু দেখিয়ে দেওয়া ভালো। তারপরে একটা দুটো এক্সাম্পলও দিয়ে বুঝিয়ে দেওয়া ভালো, যে কার্বনের অ্যাটমিক নাম্বার, যে কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 6। তাহলে অ্যাটমিক নাম্বার মানে নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে, এবং পরমাণু সবসময় নিস্তড়িত হয়, এই বিষয়টাও বলতে হবে। পরমাণু নিস্তড়িত, তাহলে পরমাণু যদি নিস্তড়িত না হতো, তাহলে আমরা যে সমস্ত গয়নাগুলো, বিশেষ করে মেয়েরা যে গয়নাগুলো ব্যবহার করে, তাহলে সেই গয়নাগুলো ব্যবহার করতে পারতো না, শক লাগতো, যেমন সোনা হোক বা রূপো হোক। তাহলে পরমাণু নিস্তড়িত কারণটা বলতে হবে কি কারণে। তাহলে নাম্বার অফ প্রোটনস ইকুয়াল টু তোমার নাম্বার অফ প্রোটনস ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন। তাহলে ইলেকট্রন যেহেতু পজিটিভলি চার্জ, এই প্রোটন যেহেতু পজিটিভলি চার্জ, ইলেকট্রন নেগেটিভলি চার্জ, এবং ইকুয়াল হওয়ার কারণে একে অপরকে আধানটা ক্যান্সেল করে দেয়, তাই পরমাণু নিস্তড়িত। এবং একটা এরকম, এই যে কার্বনের এক্সাম্পল দিয়ে, তাহলে কার্বনের প্রোটন সংখ্যা কটা হবে, 6টা হবে। তারপরে বলতে হবে যে এর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যাও কত হবে, ইলেকট্রন সংখ্যাও 6টা, এইগুলো কিন্তু বলতে হবে। তারপরে মাস নাম্বার যেটা, তাহলে মাস নাম্বার এ দিয়ে লেখা হচ্ছে, তাহলে মাস নাম্বার 12, এবং তাহলে মাস নাম্বার ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন প্লাস নিউট্রন। তাহলে এই বিষয়গুলো কিন্তু বলার পর বোর মডেলটা সংক্ষেপে, যদি সময় থাকে, বারবার বলছি এগুলো কিন্তু 10 মিনিটের মতো, তার কারণ প্রথমের দিকে যারা ইন্টারভিউ দেবে তাদের কিন্তু বেশি সময় ধরে ওরা সুযোগ দিতে পারে, হয়তো 10 মিনিটও পর্যন্ত দিতে পারে। তাই তখন তুমি করতে করতে মাঝখানে যদি থেমে যাও, সেটা কিন্তু ব্যাপারটা ভালো হবে না। তাই তোমাকে প্রিপেয়ার হয়ে যেতে হবে, বেশ 7-8টা খুব সুন্দর করে গুছিয়ে যেতে হবে, যাতে অন্তত 10 থেকে 15 মিনিট তুমি ভালো করে তার উপরে বলতে পারো, সুন্দর করে গুছিয়ে ব্যাপারটাকে তুলে ধরতে পারো। এবং যার মধ্যে বললাম বারবার, যে ওই সময়ের মধ্যে কন্টেন্টের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যে ওই হ্যালো স্টুডেন্ট কেমন আছো ওই সমস্ত বলে বেশি সময় নষ্ট করলে তাতে টিচাররা কিন্তু বুঝবে না যে তোমার কোয়ালিটি কেমন। কিন্তু ওই অল্প সময়ের মধ্যে বিষয়টাকে তুলে ধরা বেশি দরকার। তুমি যখন বোর্ডে লিখছো যে আজকের পাঠ তারিখ, তখনই ওই সমস্ত বিষয়গুলো বলবে, যে ওই যেটা মোটিভেশন বললাম, বাস্তব উদাহরণ, তাহলে ওইগুলো কিন্তু বোর্ডে লিখতে লিখতে এদিকে মুখে বলতে হবে। তুমি বোর্ডে লেখার পরে তারপরে আবার বললে তখন কিন্তু বেশি সময় পাওয়া সম্ভব হবে না। এরপরে বোরের মডেল যেটা, যে বোর বলেছিলেন ইলেকট্রনের নিউক্লিয়াসের চারপাশে নির্দিষ্ট শক্তি স্তরে বা যেটাকে বলা হয় কক্ষপথ, সেখানে ঘুরে সেল অনুযায়ী তোমার প্রত্যেকটা সেলে ইলেকট্রনের সংখ্যা ম্যাক্সিমাম হতে পারে 2n²। অক্সিজেনের ক্ষেত্রে যেমন Z = 8,
তাহলে ইলেকট্রন বিন্যাস কত হবে? 2,6। বুঝতে পারছো? সবাই একটু রেসপন্স করবে। বোঝা যাচ্ছে বলো? কারোর কোনো জিজ্ঞাসা? হ্যাঁ স্যার। কারোর কোনো জিজ্ঞাসা আছে? তাহলে বোরের মডেলটা এরকম সংক্ষেপে, বেশি না। তাহলে বোর যেটা বলেছে যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, এবং এই তত্ত্ব অনুযায়ী যে কোনো একটা কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n², যেখানে n মানে হচ্ছে কক্ষপথের সংখ্যা। যদি প্রথম কক্ষপথে থাকে n এর মান 1 হবে, দ্বিতীয় কক্ষপথে থাকলে n এর মান 2 হবে, এইভাবে বলতে হবে। তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত হবে? 2 × 1² অর্থাৎ 2। তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা এইভাবে দেখিয়ে দেবে, 2 × 1² অর্থাৎ 2টো। দ্বিতীয় কক্ষপথে 2 × 2² অর্থাৎ 8টা হবে। তার একই রকম ভাবে 3 নম্বর কক্ষপথে 2² তাহলে এটা কত হবে? 9 × 18টা। পরেরটা 2 × 4² সমান সমান 32টা। তাহলে এর একটা লিমিটেশন, এটা যদিও ওদের তাহলে এন এর মান যদি 5 বা তার চাইতে বেশি হয়, তবুও ম্যাক্সিমাম কিন্তু এই 32টার বেশি ইলেকট্রন থাকা সম্ভব না। তাহলে এটাও মাথায় রাখতে হবে, একটা লিমিটেশন। এগুলো ধরতে পারে, হয়তো বাই চান্স ধরতে পারে ইন্টারভিউতে, না বললেও, যে এন এর স্যার মান একটা যদি। কথা বলবো, হ্যাঁ, 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 হ্যাঁ। এখানে একটা কোয়েশ্চেন হয় হুম, যে থার্ড মানে 3 নম্বর যে আছে হুম, হুম। ওখানে তো অ্যাকচুয়ালি 18টা থাকে না, ওখানে 8টা থাকে, মানে যেরকম হচ্ছে হ্যাঁ, পটাশিয়াম বা ক্যালসিয়ামের ক্ষেত্রে। ওটার উত্তর হুম। স্যার কিভাবে দেব? তাহলে সর্ববহিস্থ কক্ষের লাস্ট কক্ষপথে কেন 8টা থাকছে? তাহলে ইলেকট্রন, ওগুলো তো না ডিটেলস স্যার, বলতে গেলে। আমরা এখানে দেখালাম যে 2 × 3² = 18, হ্যাঁ, কিন্তু ক্যালসিয়ামের ক্ষেত্রে 2, 8, 8, 3 নম্বর কক্ষে 8টা থাকছে। ওইটা স্যার একটু। ওইটা তোমাকে ডিটেলস বলতে গেলে কি বললাম, যে ক্লাস 11-এর যে রুলস, n+l রুলস, সেই রুল অনুযায়ী তো হয় ব্যাপারটা। তার কারণ হচ্ছে 3D আর 4s, এদের মধ্যে এমনি এ অনুযায়ী প্রথমে 3D তে হওয়ার কথা, তার কারণ 3D-র বাচ্চাদের ক্ষেত্রে। কিভাবে বোঝাবো স্যার? না, বলছি স্যার বাচ্চাদের তো। বাচ্চাদের বোঝাবো এটা বলবে। হ্যাঁ, বাচ্চাদেরকে বলতে হবে ওই যে 2 8 অক্টেটের যে গল্পটা আছে, অষ্টক পূর্ণ, দ্বৈত সূত্র অষ্ট, তারপরে অষ্টক সূত্র প্রত্যেকে স্টেবিলিটি গেইন করতে চায়, সবার বাইরের পক্ষে 8টা করে রাখতে চায়। এই বিষয় দিয়ে এখন ওদেরকে বলতে হবে, ওই যে অষ্টক সূত্র ঠিক আছে নিয়মটা স্যার। দিয়ে ওদেরকে এখন বলতে হবে। তার কারণ ওরা এগুলো বললে তো বুঝবে না। তা তুমি যারা রয়েছে ইন্টারভিউ বোর্ডে, তাদেরকে বলে বোঝানো যাবে, কিন্তু ওদেরকে এইভাবে বলতে হবে যে বাইরের কক্ষে প্রত্যেকেই নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে যায়। আমরা যেমন জানি, আমরা আমাদের চারপাশে যারা আমাদের থেকে যে সমস্ত মানুষগুলো অনেক বেশি সফল, বা আমরা তাদের যেমন অনুকরণ করতে চাই, তাহলে এরাও ঠিক একই রকম। এরা এদের নিকটতম যে নিষ্ক্রিয় গ্যাস যেগুলো রয়েছে, স্থায়ী বা স্টেবল, এরাও কিন্তু তাদের মতো এরকম ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। এইভাবে ওদেরকে বুঝিয়ে বলতে হবে। ঠিক ঠিক আছে আছে। স্যার। হুম। স্যার এইটা কি বলবো স্যার, মানে 8টা থাকে সেটা তো বোঝালাম, কিন্তু ওই হিসেব অনুযায়ী তো 18টা হচ্ছে। তো সেইটা কি করে বোঝাবো ওদেরকে যে না 18টা থাকবে না, অ্যাকচুয়ালি 8টাই থাকবে, ওর বেশি থাকবে না? ওই যে বাইরের কক্ষে বললাম যে সবসময় 8টা করে করার চেষ্টা করবে, আউটার মোস্ট শেল যেটা, সেখানে সবসময় 8টা করে করার চেষ্টা করবে ওরা। তাহলে এই যেমন অক্সিজেনের এখানে যেমন 8টা রয়েছে, তাহলে অক্সিজেনের এখানে এই যে ভেঙে দিয়ে 2,8, তাহলে ওর অষ্টক করতে করতে গেলে আরো তো দুটো দরকার হয়, সেগুলো বলে কেমিক্যাল বন্ডিং এর বিষয়, কেমিক্যাল বন্ডিং এ হয়তো বলতে পারে। এখানে তোমার ওইভাবে ওই কোশ্চেন গুলো নাও করতে পারে, ঠিক আছে। স্যার এইখানে তখন ওই কোয়েশ্চেনটা করে যে তাহলে তুমি যে দেখাচ্ছ যে 2 × 3² = 18, তাহলে হ্যাঁ, এটা কি ভুল দেখাচ্ছ? না, এটা তো ভুল না তো, এটা এর লিমিটেশন যেটা রয়েছে, এটা তো বোরের তত্ত্ব, এটা তো বোরের তত্ত্ব। তাহলে বোরের তত্ত্ব প্রযোজ্য হবে এই 4 পর্যন্ত। 5 বা তার উপরে চলে গেলে তখন আর বোর তত্ত্ব তো অ্যাপ্লিকেবল হবে না, তারপরে গিয়ে অ্যাপ্লিকেবল হবে না। তখন সেক্ষেত্রে আমরা 11-এর যে অ্যাটমিক স্ট্রাকচার, আব্বা ও প্রিন্সিপাল অনুযায়ী ইলেকট্রনটা ফিল আপ হবে, সেইটা তখন তোমার ওরা যদি ইন্টারভিউ বোর্ডে বলে, তখন যে স্যার আমরা এটা জানি, কিন্তু বাচ্চারা ওরা তো ক্লাস 11-এর জিনিসগুলো, ওগুলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেহেতু ওদের নেই, ওরা বুঝবে না। সেই ক্ষেত্রে আমরা ওদেরকে এইভাবে বোঝাবো
যে আমরা প্রত্যেকেই আমাদের যারা কাছের যারা সফল বা আমাদের থেকে যারা গুণী বা ভালো মানুষ বা আমাদের থেকে যারা যে সমস্ত মানুষগুলো আরো উচ্চ পর্যায়ে রয়েছে আমরা তাদের মতো যেমন আহ অবস্থান অর্জন করতে চাই, পরমাণুরাও কিন্তু তারা নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস বা কনফিগারেশনটাও লাভ করতে চায়। তাহলে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের সঙ্গে প্রত্যেকেই তো কাছাকাছি যারা আছে তারা সেই ইলেকট্রনিক কনফিগারেশনটা গেইন করতে চায়, এইটা দিয়ে আপাতত এখন ওদেরকে বলতে হবে। তারপরে এটা যে ইন্টারাকশন, তাহলে শ্রেণীতে ইন্টারাকশন কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ইন্টারাকশনের বিষয়টা মাথায় রাখতে হবে, তার কারণ ওদেরকেও কিন্তু প্রশ্ন করার দরকার আছে। ওদের অ্যাটেনশন বা মনোযোগ যাতে তোমার দিকে থাকে, ওদের অ্যাটেনশনটা যেন বাইরের জগৎকে নিয়ে বেশি না হয়, সেই জন্য মনোযোগটা তোমার দিকে যাতে থাকে বা ক্লাসের দিকে অ্যাটেনশন বজায় থাকে, তার জন্য কিন্তু প্রশ্ন করা অবধারিত বা কম্পালসারি, কোশ্চেন তোমাকে করতে হবে। তাহলে এই ইন্টারাকশনে এই পার্টটাও গুরুত্ব দিতে হবে, মাথায় রাখতে হবে। তাহলে এখানে তুমি আগে তো অলরেডি বললে, তারপরে ওদেরকে জিজ্ঞেস করতে পারো প্রোটনের চার্জ কত, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত। তাহলে এই জিনিসগুলো কিন্তু তুমি অলরেডি আগে বলে দিয়েছো, তবুও ওদের ক্লাসের প্রতি মনোযোগ আছে কি নেই, তাহলে ওদের ক্লাসের প্রতি অ্যাটেনশন বা মনোযোগ আছে কি নেই সেই বিষয়টা কিন্তু তোমাকে যাতে সেই দিকে তুমি গুরুত্ব দিচ্ছ কি দিচ্ছ না, তার জন্যই কিন্তু প্রশ্নগুলো তোমাকে করতে হবে। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে এই সমস্ত প্রশ্ন তাহলে এদেরকে করলে, তারপরে সার সংক্ষেপ বা সামারি, যে আমরা আজ কি শিখলাম, পরমাণু তিনটি কণা নিয়ে গঠিত, প্রোটন নিউট্রন, তাহলে এগুলো হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে থাকে, ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে শেলে ঘোরে, অ্যাটমিক নাম্বার সমান সমান প্রোটন নাম্বার, বোরের মডেল অনুযায়ী ইলেকট্রন নির্দিষ্ট শেলে থাকে। তারপরে হোম ট্যাক্স সময় যদি পাও এগুলো দুটো একটা দিয়ে দিলে যে কার্বন অক্সিজেন সোডিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন লেখো। তাহলে এই ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু ওই যে 1s2 2s2 2p6 এইভাবে লেখা যাবে না, বারবার বলছি। তাহলে ওই যে কার্বন যেমন 2, কার্বন 6 মানে 2,4, অক্সিজেন হচ্ছে 8 মানে 2,6, এইভাবে লিখে লিখে কিন্তু দেখাতে হবে। সোডিয়ামের ক্ষেত্রে যেমন 2,8,1, তাহলে এইভাবে কিন্তু দেখাতে হবে যে 1s2 2s2, এইভাবে কিন্তু যারা জানো এইভাবে কিন্তু লিখবে না, তার কারণ এটা ক্লাস তোমার হচ্ছে 9, যেটা ক্লাস 9 এর জন্য কিন্তু করানো হচ্ছে। তাহলে সেই বেসিসে কিন্তু ক্লাস 9 এর উপরে বেস করে কিন্তু পড়াতে হবে। তারপরে হচ্ছে কনক্লুশন বা একেবারে শেষে, যে আজকের পাঠ এখানেই শেষ। তোমরা খুব মনোযোগ সহকারে শুনেছো, সবাইকে ধন্যবাদ। মনে রেখো ক্ষুদ্র এই পরমাণুই আমাদের পুরো বিশ্বের ভিত্তি। তাহলে এটা অ্যাটমিক স্ট্রাকচারের উপরে ডেমোটা কেমন হতে পারে মোটামুটি তার একটা জিস্ট বলে দেওয়া হলো। এবার যে যার নিজের মতো করে গুছিয়ে নেবে, এইভাবে বলে দিয়েছি, মানে মোটামুটি কেমন ভাবে ফরম্যাটটা রেডি করতে হবে তার একটা ডিরেকশন তোমাদেরকে মোটামুটি দেওয়া হলো। এবার এটাকে নিজেদের মতো করে কিভাবে বলবে না বলবে সম্পূর্ণ নিজেরা ভেবে নিয়ে এটা রেডি করবে। আগামী দিন কিন্তু তাহলে এই ডেমো ক্লাস আগামী দিন থেকে কিন্তু নেওয়া শুরু হবে। আর একটা ডেমো ক্লাস আজকে আমরা দেখাবো, সেটা হচ্ছে এটাও ক্লাস 9-এ, এটা স্ট্রাকচার অফ অ্যাটম তো হয়ে গেল, কেমিক্যাল বন্ডিং ছিল, দুটো তো একই হয়ে গেছে মনে হয়, আর একটা ছিল যে দুটো একই হয়ে গেছে বুঝলে, দুটো একই হয়ে গেছে। আর একটা স্ট্রাকচার অফ অ্যাটমের পাশাপাশি আর একটা আমি দিয়েছিলাম রেডি করে। যাই হোক আজকে তাহলে ও একটা রেডি করে দিয়েছে। হ্যাঁ, আর হচ্ছে কালকে আগামীকাল আগামীকাল শুক্রবার, শুক্রবার তাহলে আমি এক কাজ করছি, একটা হচ্ছে শুক্রবার, রবিবার, তাহলে শনিবার অথবা রবিবারের দিকে ওরকম আর শনিবারে হয়তো সম্ভবত, তাহলে আর একটা আর দুটো শনিবার, আগামী শনিবারে আর দুটো এরকম রেডি ক্লাস তোমাদেরকে। যাই হোক প্রিন্টিং দুটো দেওয়া ছিল কিন্তু দুটো না করে একটা হয়েছে, আমি খেয়াল করিনি যে দুটোই এক ইয়ে হয়ে গেছে।
তা ছিল হচ্ছে ঠিক আছে, আগামী দিন আরো মোটামুটি আমরা দুটো তিনটে হচ্ছে বলে দেবো, দিয়ে আগামী শনিবারে রাত্রের দিকে বলবো। তারপর বুধবার বৃহস্পতিবার, আগামী বুধ আর বৃহস্পতি, এই দুটো দিন কিন্তু তোমার এই যেগুলো ডেমো ক্লাস, এই ডেমো ক্লাসের উপরে কিন্তু এবারে তোমাদেরকে গুরুত্ব দিতে হবে। সলিউশন। স্যার বলছিলাম ওই রাসায়নিক বন্ধন, গ্যাসের চ্যাপ্টার আর হুম স্যার পিরিয়ডিক টেবিল এগুলো একটু বলে দেবেন স্যার। হুম। তাহলে এরপরে সলিউশন, যেমন সলিউশনের ক্ষেত্রে সূচনা এইভাবে করতে পারো একই রকম ভাবে। যে প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে আজকে আমরা কিছু পরিচিত কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দ্রবণ। তাহলে দ্রবণের ক্ষেত্রে সরাসরি না বলে আগে প্রথমে বলবে চা, দুধ, লবণ, জল, লেবুর শরবত, এগুলো দেখতে মিশ্রণ এবং কিন্তু কি ধরনের মিশ্রণ। তাহলে এইগুলো তুমি জিজ্ঞাসা করতে করতে বোর্ডে লিখবে যে আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা দ্রবণ। তাহলে আগে এটা বলে দেবে এই মোটিভেশনটা, চা, দুধ, লবণ, জল, লেবুর শরবত, এগুলো দেখতে কেমন মিশ্রণ এবং এই মিশ্রণের ধরনটা কি, তাহলে আমরা জানবো। তাহলে আজকে আমরা কোন টপিক করব, আজকে আমরা দ্রবণ করব। তারপরে পূর্বজ্ঞান যাচাই, যে তোমরা আগের ক্লাসে শিখেছো পদার্থ দুই প্রকার, একটা হচ্ছে বিশুদ্ধ ও মিশ্র পদার্থ। আজ আমরা মিশ্র পদার্থের একটি বিশেষ প্রকার দেখব, সেটা হচ্ছে দ্রবণ। তাহলে এরপরে দ্রবণ কাকে বলে সংজ্ঞা এখানে কিন্তু দিতে হবে, সংজ্ঞা তোমাকে দিতে হবে। তাহলে সংজ্ঞা, দ্রবণ কাকে বলে, দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণকে দ্রবণ বলা হয়। তাহলে এই যে একদম ছোট ছোট, তাহলে এই অল্প সময়ের মধ্যে সংজ্ঞা কিন্তু তুমি যদি ক্লাস 12 এর বই দেখো অনেক বড় করে লেখা আছে, যে সেখানে কিন্তু বেশ অনেকটা বড়, যার একটা নির্দিষ্ট প্রত্যেকটা উপাদানকে একটা নির্দিষ্ট সীমানা পর্যন্ত পরিবর্তন করা যায়। কিন্তু এই অল্প সময়ের মধ্যে যেহেতু অত কিছু বলা যাবে না, তাহলে সবকিছু আমরা মোটামুটি টাচ করে যাব। তাহলে দ্রবণ হলো দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ। তাহলে উদাহরণ হিসেবে চিনির জল, তারপরে চিনি, জল, অ্যালকোহল, এইসব। এইবার দ্রবণের দুটো উপাদান রয়েছে, প্রথম উপাদানের নাম কি, সলভেন্ট বা দ্রাবক। তাহলে সলভেন্ট বা দ্রাবক কাকে বলে, তাহলে যে পদার্থ বেশি পরিমাণে থাকে এবং অন্য পদার্থকে দ্রবীভূত করে তাকে আমরা সলভেন্ট বা দ্রাবক বলি। তাহলে উদাহরণ হিসেবে যেমন জল। আচ্ছা, সলিউট, সলিউট কাকে বলা হয়, যে পদার্থ দ্রবীভূত হয়, যেমন লবণ। তাহলে জলের মধ্যে আমরা যখন লবণকে দিচ্ছি, তাহলে জলের পরিমাণ বেশি থাকছে এবং জলের যে ধর্ম, সেই ভৌত ধর্ম তরল, দ্রবণটাও তরল হচ্ছে। তাহলে ওটা বললে ভালো হয় একটু, অল্প সময়ের মধ্যে না বললেও হবে। তাহলে আহ দ্রাবের উদাহরণ লবণ হতে পারে, চিনি হতে পারে, এইগুলো। তাহলে লবণ জল সমান সমান লবণ যুক্ত তোমার জল। তাহলে এখানে জল হচ্ছে সলভেন্ট আর লবণটা হচ্ছে সলিউট। এইভাবে এবার তুমি এইদিকে একটা ছবি আঁকলে, তাহলে এগুলো কিন্তু সবসময় এরকম একটু ছবি এঁকে দিলে ভালো হয়। স্যার আপনাকে পাঠিয়েছি দেখুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, স্যার মনে হয় পাঠিয়েছে একটা, ঠিক আছে আমি দেখে দিচ্ছি ওটা। এই তো স্যার পাঠিয়ে দিয়েছে দ্রবণের চ্যাপ্টার। তাহলে দ্রবণের ডেফিনেশনটা বলার ফলে তাহলে দ্রাবক কাকে বলে একেবারে পরিষ্কার ধারণা, বাস্তব উদাহরণ জল দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারলে। সলিউট বা দ্রাব কাকে বলে, তাহলে এটা সলিউটটা হবে দ্রাব। হ্যাঁ, এখানে একটু কিন্তু মাথায় রাখতে হবে, সলিউটটা হবে দ্রাব। অনেকগুলো হয়ে গেছে।
তাহলে দেখো আমরা এই পর্যন্ত মোটামুটি এটা সলিউটটা হবে দ্রাব, সলিউটটা এটা বানানটা দেবো না যে দ্রাব। তাহলে যে পদার্থ দ্রবীভূত হয়, তাহলে এরকম একটা কন্টেনার বা এরকম গ্লাসের একটা ছবি এঁকে তার মধ্যে তাহলে এইভাবে লিখে দিলে এর মধ্যে জল আছে, জল। আচ্ছা, তারপরে তাহলে এর মধ্যে এগুলো হচ্ছে লবণ বা এগুলো হচ্ছে চিনি। তাহলে জল এইটা হচ্ছে দ্রবণ। তাহলে এরকম একটু ছবি এঁকে দিলে টিএলএম এর কাজ অনেকটা ছবি, তাহলে এই চ্যাপ্টার গুলো এই জন্য পড়ানো বেশি সুবিধা। তার কারণ এই যে ছবিটা আঁকা হচ্ছে এটা একটা টিএলএম হিসেবে কাজ করছে। তার কারণ ওখানে তো তুমি আগের থেকে জানো না যে কোন চ্যাপ্টার দেবে না দেবে। তাহলে যদি ওখানে তো আলাদা করে কোনো টিএলএম থাকবে না, তাহলে বোর্ডে যদি এরকম একটু ছবি টবি এঁকে দেখানো যায়, চার্ট এঁকে হোক, এই অ্যাটমিক স্ট্রাকচারে যেমন এরকম ভাবে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারিদিকে এই যে কক্ষপথ, এখানে ইলেকট্রন থাকে, নিউক্লিয়াসে প্রোটন প্লাস নিউট্রন থাকে, এই টাইপের ছবি বা এরকম ধরনের কাজগুলো যদি করো, তাহলে ওখানে যেহেতু আলাদা টিএলএম নেই, তাহলে টিচিং এর ক্ষেত্রে টিএলএম কিন্তু একটা বিরাট ভাইটাল রোল প্লে করে। তাহলে ওখানে সরাসরি টিএলএম নেই, কিন্তু তোমাকে যেটা করতে হবে নিজের বডি হোক, যেটাকে লাইভ টিএলএম বলে, অথবা এই যে ছবি এঁকে হোক বা চার্ট তৈরি করে হোক, সংক্ষেপে ছোট ছোট চার্ট তুমি যদি করতে পারো, তাহলে এরকম কন্টেন্টের পরিমাণটা বাড়াতে হবে ক্লাসে অল্প সময়ের মধ্যে। তাহলে এই তুমি এই যে ছবিটা, এই ছবিটা আঁকতে কতক্ষণ লাগবে? খুব বেশি হলে 10 থেকে 20 সেকেন্ড টাইম লাগুক। তাহলে অল্প সময়ের মধ্যে কিন্তু তোমার একই সঙ্গে এগুলো বলেও দিতে হবে, আবার এগুলো করেও দেখাতে হবে। তাহলে ক্লাসটা অনেক বেশি ফ্রুটফুল হবে। তারপরে দ্রবণের প্রকারভেদ, গ্যাসে গ্যাস, এটা এমন দ্রবণের নাম কি এয়ার। তাহলে এগুলো হচ্ছে হোমোজেনিয়াস মিক্সচার, মানে সমসত্ব মিশ্রণ হয়। তরলে গ্যাস দ্রবণ, তাহলে তরলে গ্যাস দ্রবণ এর উদাহরণ কি? এই যে স্প্রাইট বা কোকাকোলা আমরা যেগুলো খেয়ে থাকি, তাহলে স্প্রাইট বা কোকাকোলার বোতলের মধ্যে তাহলে জলটা হচ্ছে কিন্তু তরল দ্রাবক, আর CO2 এটা হচ্ছে দ্রাবটা হচ্ছে গ্যাস, তাহলে গ্যাসীয় দ্রাব এখানে। তাহলে এক্সাম্পল গুলো একটু ভালো করে করে যেতে হবে, কোন ধরনের দ্রবণ হয়তো বলতে পারে, তরলে তরল দ্রবণের উদাহরণ দাও। তাহলে এইগুলো কিন্তু মোটামুটি একটুখানি এক্সাম্পল গুলো দেখে যেতে হবে। তরলে কঠিন দ্রবণ লবণ জল, তাহলে জল হচ্ছে দ্রাবক আর NaCl এটা হচ্ছে কঠিন দ্রাব। তরলে তরল দ্রবণ, তাহলে জলের পরিমাণ যদি বেশি হয়, অ্যালকোহল কম হয়, তাহলে জল হবে দ্রাবক আর অ্যালকোহল হবে দ্রাব। কঠিন কঠিন দ্রবণ মিশ্র ধাতু, অ্যালয়, যেটা বিভিন্ন ধাতু, সলিউবিলিটি বা দ্রাব্যতাও রয়েছে ওখানে, দ্রাব্যতা বা সলিউবিলিটি কাকে বলে? তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ, বা বিশেষ করে যেটা নেওয়া হয় 100 গ্রাম জল, মানে নর্মাল 100 গ্রাম ধরা হয়। তাহলে এরকম ছোট ছোট ডেফিনেশন গুলো সব ছোট ছোট হবে, একটা জিনিস যেন অনেক বড় না হয়, কন্টেন্টের পরিমাণটা যেন একটু ওই 5 মিনিট সময়ের মধ্যে বেশি থাকে। সলিউবিলিটি বা দ্রাব্যতা কাকে বলে? তাহলে দ্রাব্যতার উপরে উষ্ণতার প্রভাব, তাহলে কঠিন পদার্থের দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়, এবং গ্যাসের দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কমে যায়। স্যাচুরেটেড আনস্যাচুরেটেড সলিউশন, অর্থাৎ সংপৃক্ত দ্রবণ, তারপর অতিরিক্ত দ্রবণ, অসংপৃক্ত দ্রবণ কাদেরকে বলে, এই বিষয়গুলো একটু দেখতে বলতে হবে। তারপরে শ্রেণী ইন্টারাকশন যেটা, তাহলে লবণ জলে দ্রাবক কোনটি, তাহলে এদেরকে জিজ্ঞাসা করতে হবে যে লবণ জলে দ্রাবক কোনটা হবে। গ্যাসের দ্রাব্যতা তাপমাত্রা বাড়লে বাড়ে না কমে, তাহলে এইগুলো বারবার বলছে, এই কোশ্চেন কমিউনিকেশন, মানে যেন পড়ানোটা সবসময় লেকচার মেথডে না হয়, কমিউনিকেশন বেস যেন হয়। তাহলে তারা বুঝতে পারছে কি পাচ্ছে না, তাদের অ্যাটেনশন ক্লাসের প্রতি আছে কি নেই,
এগুলো কিন্তু তুমি বুঝতে পারবে কখন, যখন তাদের সঙ্গে ইন্টারাকশন করবে। আর এই ইন্টারাকশন করার জন্যই কিন্তু তোমাকে তাদেরকে কোশ্চেন করতে হবে। স্যাচুরেটেড সলিউশন বলতে কি বোঝো, তাহলে এইগুলো। তারপর সার সংক্ষেপ বা সামারি। তাহলে আজকে আমরা কি জানলাম, তাহলে দ্রবণ হলো সমসত্ব মিশ্রণ, ওগুলো লাস্টে একটু রিমাইন্ড করিয়ে দেওয়ার। সলিউট সলভেন্ট মিলে সলিউশন গঠিত হয়, তাপমাত্রা দ্রাব্যতাকে প্রভাবিত করে। স্যাচুরেটেড আনস্যাচুরেটেড সলিউশনের পার্থক্য। তারপরে দুটো একটা পারলে হোম ট্যাক্স যদি সময় থাকে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলে 36 গ্রাম NaCl দ্রবীভূত হয়। এটি কি ধরনের দ্রবণ? তাহলে তিনটি উদাহরণ দাও যেখানে কঠিনে কঠিন, তরলে গ্যাস এবং তরলে কঠিন এরকম দ্রবণের এক্সাম্পল বা উদাহরণ। সমাপ্তি, আজকের পাঠ এখানেই শেষ হলো। জল শুধু জীবনই নয়, সেটি সর্বশ্রেষ্ঠ বা ইউনিভার্সাল সলভেন্ট। তাহলে তোমাকে কিন্তু বলতে পারে যে যখনই তুমি বলবে ইউনিভার্সাল সলভেন্ট, কেন ইউনিভার্সাল সলভেন্ট বলা হয়, তাহলে এইসব কারণগুলো দেখে যেতে হবে। তাহলে জল খুব চিপ বা সস্তায় পাওয়া যায়, জল সব জায়গায় এভেলেবেল। হ্যাঁ, তাহলে বেশিরভাগ অজৈব পদার্থ যারা, তারা কিন্তু জলের মধ্যে দ্রবীভূত হয়। অনেক জৈব পদার্থ আছে যারা জলের মধ্যে দ্রবীভূত হয়। কিছু কিছু সমযোজী যৌগ আছে যারা জলের মধ্যে দ্রবীভূত হয়। তারপরে যেমন গ্লুকোজ, এগুলো সমযোজী যৌগ কিন্তু জলের মধ্যে দ্রবীভূত হয়। তাহলে এই বিষয়গুলো ক্লাস 9-10 বইতে ভালো করে দিয়ে দেওয়া আছে। জলকে কেন সার্বজনীন দ্রাবক বলা হয়, তাহলে ওদের ওই বইটা ভালো করে পড়ে যেতে হবে। আর এই সংক্ষেপে 8-10 মিনিটের মধ্যে যে এমন ধরনের এরকম কন্টেন্ট তুলে দেওয়া হলো, এই সমস্ত বিষয়গুলো, তাহলে মোটামুটি একটা দুটো তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হলো যে কিভাবে তোমরা ক্লাসগুলো নিজেদের মতো করে প্রস্তুত করবে বা প্রিপেয়ার করবে, রেডি করবে। তাহলে এইভাবে মোটামুটি তোমাদেরকে একটু ক্লাসগুলো রেডি করতে হবে। ক্লাসগুলো রেডি করে আগামী শনিবারের দিকে হয়তো আরো দুটো বলবো, তারপরে বুধবার থেকে কিন্তু, তাহলে আগামী শনিবারের চেষ্টা করব দুটো কি তিনটে হয়তো কভার করা। ফিজিক্সের দুটো থাকবে আর কেমিস্ট্রি হয়তো একটা আগামী দিন কিন্তু আমরা আলোচনা করব, করে গিয়ে তারপরে এই ডেমো ক্লাস যেগুলো, সেই ডেমো ক্লাস বা ইন্টারভিউ যেমন ভাবে ফিডব্যাক নেওয়া হয়, জেনারেল কোশ্চেন গুলো কিন্তু এখানে কিন্তু ধরা হবে। যে টপিক গুলো আমি গতদিন বলছিলাম, ওই টপিক গুলো সব জেনারেল টপিক গুলো দেখবে। যেগুলো তার কারণ হচ্ছে ওগুলো তো কমন, সব সিচুয়েশন বেস প্রশ্ন সব জায়গায় ধরতে পারে। সেই জন্য ওগুলো কিন্তু নিজেরা ওগুলো পড়ে নেবে। আর তার পাশাপাশি এই কাজগুলো নিজেরা করবে, নিজেরা এখন থেকে মোটামুটি রেডি করে, এবারে আয়নার সামনে হোক, বন্ধুদের সামনে হোক, আর যে কোনো লজ্জা ভয় ডর কিচ্ছু নেই। কে কি বলবে, কে কি ভাববে, একদম এইগুলোকে যারা এই ভয়টাকে কাটিয়ে উঠতে পারবে তাদের কিন্তু ইন্টারভিউ ভালো হবে। আর যারা এই লজ্জায় কে কি বলবে, কেমন হবে, এই সমস্ত মাথার মধ্যে থেকে একদম পুরো বাদ দিয়ে ফেলতে হবে। তুমি সিম্পলি আমার সামনে কারা বসে আছে না আছে পড়ানোর সময় কিচ্ছু দেখার দরকার নেই। তুমি মনে করো বাচ্চাদের পড়াচ্ছ যারা কিছু জানে না। তুমি যখনই ভাববে যে আমার সামনে যারা বসে আছে তারা যথেষ্ট এক্সপার্ট, তারা হয়তো কি ভাববে, এটা বললে কি করবে, একদমই ভাবা যাবে না। এইটা যদি ভাবো, তখন কিন্তু ব্রেন একসঙ্গে দুই দিকে কাজ করতে পারবে না। তোমার পড়ানোর যে অ্যাটেনশন নষ্ট হয়ে যাবে, ইন্টারভিউটা কিন্তু ভালো হবে না। সেই জন্য মনে করবে যে আমার সামনে কয়েকটা বাচ্চা আছে, তাদেরকে আমি ক্লাস নিচ্ছি বা পড়াচ্ছি, ওনারা এক্সপার্ট, এইভাবে যে ওনারা কি ভাববে কি আসবে ওই সমস্ত ভাবার কিচ্ছু দরকার নেই। কনফিডেন্সের সঙ্গে কিন্তু পড়াবে, দেখবে ভালো হবে পরীক্ষা। তাহলে ঠিক আছে, এই পর্যন্ত থাক তাহলে আজকে, নাকি? স্যার বলছি একটু ওই অ্যাসিড বেস চ্যাপ্টারটা, কেমিক্যাল বন্ডিং, এগুলো যদি একটু বলে দিতেন, কি কি টপিক মানে কি কিভাবে পড়াবো। তাহলে অ্যাসিড বেসের চ্যাপ্টার যেগুলো, ওগুলো হচ্ছে টেস্ট বা দিয়ে আমরা যেগুলো খাচ্ছি, এই যে তেঁতুল হোক বা লেবু হোক, এই সমস্ত বাস্তব এক্সাম্পল গুলো দিয়ে স্টার্ট করতে হবে, শুরু করতে হবে। হ্যাঁ, আর কেমিক্যাল বন্ডিং, যেটা কেমিক্যাল বন্ডিংটাও এইভাবে শুরু করা যেতে পারে। আচ্ছা বলো তো, আমাদের রান্নাঘরে ব্যবহৃত লবণ আর যেটা সোডিয়াম ধাতু, তোমরা জানো যে বিস্ফোরক পদার্থ, তাহলে এর দুটোতেই তো সোডিয়াম আছে। একদিকে সোডিয়াম বিস্ফোরক, অপরদিকে যে লবণ তার মধ্যে সোডিয়াম রয়েছে, সেটাকে আমরা খাচ্ছি। কারণটা কি, এইভাবে শুরু করতে পারো। এইভাবে শুরু করার পরে তুমি বলতে পারো যে আমরা যেমন বলো তো, তুমি যখন বাড়িতে একা একা থাকো তখন কি তোমার থাকতে ভালো লাগে, না পরিবারের সবার সঙ্গে থাকতে তোমার ভালো লাগে? তখন হ্যাঁ, ঠিকই বলেছো যে পরিবারের সবার সঙ্গে একসঙ্গে থাকলে তুমি বেশি আনন্দে থাকো বা বেশি স্থিতিশীল থাকো। একা একা থাকলে তখন তুমি বেশি আনকমফোর্টেবল বোধ করো। তাহলে পরমাণুরাও এরকম একা একা থাকলে তখন তারা, তাদের স্থিতিশীলতা কম হয়। তারা যখন একটা যৌগের মধ্যে থাকে তখন তাদের স্থিতিশীলতা বেশি হয়। তাহলে আমরা তাদের এই স্থায়িত্বের কারণটা আজকে জানবো। এইভাবে শুরু করবে।
এইভাবে শুরু করে তারপরে রাসায়নিক বন্ধনটা কাকে বলে সেটা একটু বললে, বলার পরে আয়নীয় বন্ধন, ওই যে সোডিয়াম ইলেকট্রন দিচ্ছে, ক্লোরিন ইলেকট্রন নিচ্ছে, এই সমস্ত ডায়াগ্রাম, লুইস ডট ডায়াগ্রামটা করলে, লুইস ডট ডায়াগ্রাম করে ইলেকট্রন ছেড়ে দিয়ে প্লাস হচ্ছে, তাহলে বাইরের কক্ষে 2,8, অষ্টক পূর্তি হচ্ছে, স্টেবিলিটি বা স্থিতিশীলতা লাভ করছে। অপরদিকে ক্লোরিন 2,8,7, ও ইলেকট্রন নিয়ে ও অষ্টক পূর্তি লাভ করছে, 2,8,8 হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে তারপরে ওদের মধ্যে প্লাস মাইনাসের মধ্যে কুলম্বীয় আকর্ষণ বলের মাধ্যমে এইভাবে যৌগটা তৈরি হচ্ছে এবং এদের স্থায়িত্ব পূর্বের তুলনায় বৃদ্ধি পাচ্ছে। এইভাবে তোমরা তোমাদের নিজের মতো শুরু করো, আর আগামী দিন আবার আমরা হয়তো দুটো তিনটে কি চারটেও বলতে পারি। যে ফরম্যাটে বলে দিয়েছি মোটামুটি এরকম ভাবে ফরম্যাট গুলো একটু বলে দেবো, দিয়ে তারপর বুধবার আগামী বুধবার তোমাদের যে নামের লিস্টটা আমি স্যারের কাছ থেকে নিয়ে নিচ্ছি, নিয়ে গ্রুপে দিয়ে দেওয়া হবে যে বুধবার প্রথম 5 জন বা 10 জন, কোন 10 জন দেবে, আর বৃহস্পতিবার কারা দেবে সেইটা কিন্তু কতজন আছে না আছে তার উপরে নির্ভর করে, ডিপেন্ড করে এবারে ডেমো ক্লাস অনলাইনে কিন্তু নেওয়া শুরু হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আর কারো স্যার কিছু প্রশ্ন বলছি যে, জিজ্ঞাসা আছে? হ্যাঁ স্যার বলো। বলছিলাম যে মানে যখন ইন্টারভিউ দিতে যাব, এবার যদি স্যার কোনো কারণবশত পরপর 2-3 জনের মধ্যে আমিও একজন, যে একই টপিকের উপরে ডেমো দিলাম, মানে আমার আগে 2-3 জনও সেই টপিকের উপরেই দিয়েছে, তো আমিও দিলাম, হয়তো ওনারা কিছু বললেন না, তো হুম। এটাতে কি স্যার কিছু নেগেটিভ ইম্প্যাক্ট না পড়তে না না, পারে? কোনো নেগেটিভ দিক নেই। তার কারণ আচ্ছা। সবার পড়ানোর স্টাইল আলাদা আলাদা। ওনারা, আচ্ছা। তুমি আর পড়াতে গেলেই বুঝে যাবে যে তোমার পড়ানোর টেকনিক, কৌশল, স্টাইল, কথাবার্তার ধরন কেমন, বুঝে যাবে। কোনো চিন্তা নেই ও নিয়ে আচ্ছা। কিচ্ছু বিন্দু মাত্র ভাবার কোনো দরকার নেই। শুধু ওনারা আর দেখবে একটা তোমার হচ্ছে যে টেকনিকটা স্যার, কেমন। তুমি একই আচ্ছা। ডেমো 100 জন দিচ্ছে কি 30 জন 50 জন, ওই সমস্ত ভাবার কোনো দরকার নেই। তোমার কথাবার্তার বাচনভঙ্গি কেমন, তোমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন, তোমার আই কন্ট্যাক্ট কেমন, এই বিষয়গুলোই ওনারা দেখছে। আচ্ছা। আর স্যার ধরুন আমি দিতে গেলাম এবং ওই টপিকটা আগে বেশ কয়েকজন দিয়েছে, তো তখন হয়তো কেউ বললেন যে আচ্ছা তুমি কি এটা ছাড়া অন্য কোনোর উপরে দিতে পারো, তাহলে ভালো হয়। তো তখন আমি ধরুন হ্যাঁ, ওই যদি টপিকটা ওনারা ভালো করে বলে দেয় রেডি করে যে গেছি। এইটা ছাড়া অন্য, সেই জন্য তো বলেছি 8টার মতো ডেমো রেডি করে যেতে হবে, 8টা। তাহলে কোনো টেনশন থাকবে না। 8টা ডেমো যদি রেডি করে যাও, ফিজিক্সের 9-এর দুটো, কেমিস্ট্রি 9-এর দুটো, তারপরে ক্লাস 10-এর ফিজিক্সের দুটো। আমি তো চ্যাপ্টার লিস্টও দিয়ে দিয়েছি, মোটামুটি কোনগুলো থেকে করলে ভালো হবে সেটাও কিন্তু বলে দিয়েছি। তাহলে তোমরা ওইগুলো একটু দেখে করবে সেইভাবে। আর হ্যাঁ স্যার। কিছু বলে দেওয়া হবে হয়তো 5টা 6টা 7টার মতো এখানে, আর 7টা 8টাই হয়তো আমি মোটামুটি এরকম ফরম্যাট আকারে দিয়ে দেবো, যেটা তোমরা গ্রুপে এখান থেকে কেরিয়ার জোনের অ্যাপ থেকে পেয়ে যাবে। হ্যাঁ হুম। স্যার, একটু কমন চ্যাপ্টার গুলো স্যার একটু ফরম্যাট গুলো দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, তাহলে আর আজকে একটু যে দুটো ফিজিক্সেরও দিয়ে দেওয়া হলো, দেবেন। এই দুটো তোমাদের গ্রুপে স্যার দিয়ে দেবে, মোস্তফা স্যার। হ্যাঁ, আর যদি অসুবিধা হ্যাঁ। হয় স্যারকে একটু কল করে তোমরা করে নিও। হ্যাঁ। আর স্যার ইংলিশে কি কোনো টার্ম লেখা যেতে পারে 9-10-এর জন্য? ইংলিশের বাংলা কিন্তু বলে দিতে হবে তুমি। ইংলিশে না বলাই ভালো, অল্প সময় তো। ওই এক জিনিসটা নিয়ে বেশি, আমি যেটা বললাম, কন্টেন্টের পরিমাণটা বেশি দিলে তোমার উপরে একটা আলাদা 5 মিনিট টাইম, কিন্তু তার মধ্যে কন্টেন্টটা যদি বেশি থাকে ভালো হবে। এবার তুমি একই জিনিস বাংলা ইংলিশ দুটো যদি করো, কন্টেন্টের পরিমাণ কমে যাবে। সেই জন্য ইংলিশ না বলাই ভালো। 11-12 হলে তাও তুমি ইংলিশ টার্ম ব্যবহার করতে পারো, কিন্তু 9-10-এ ইংলিশ টার্ম না বলাই ভালো। যত সহজ সরল ভাবে বলা যায়। সায়েন্স, সায়েন্স কঠিন বিষয়, সুতরাং তোমাকে চেষ্টা করতে হবে সহজ ভাবে, কতটা প্র্যাকটিক্যাল বাস্তব উদাহরণ দিয়ে তুমি সায়েন্সটা পড়াতে পারছো, তোমার বাচন ভঙ্গি কেমন, সেই সব বলো। সাহিত্যের মতো ভাষা টাষা লাগবে না এখানে। সাহিত্যের মতো ভাষা অতটা কোনো দরকার নেই। মোটামুটি তুমি ছাত্রদেরকে বোঝাতে সক্ষম হচ্ছ কিনা, কোন ভাবে বোঝাচ্ছ, সেইটাই হচ্ছে, সেই টেকনিকটাই হচ্ছে ওনাদের কাছে ইম্পর্টেন্ট, বা সেই টেকনিকটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আর কারোর কোনো জিজ্ঞাসা আছে, বলো। হ্যাঁ স্যার, স্যার। বলছি যে সাবজেক্টের উপর কিছু কমন প্রশ্ন কনসেপচুয়াল, হুম যেগুলো হুম সবসময় ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় বা 2016 সালে অনেকবার জিজ্ঞেস করা হয়েছে, হুম হুম। এরকম কিছু প্রশ্ন উত্তর আলোচনা করে দিলে বা কোনো পিডিএফ দিয়ে দিলে খুব ভালো হয়। হ্যাঁ, সাবজেক্টের এই উপরে কিছু প্রশ্নগুলো, ওই কোশ্চেন গুলো ধরা হবে, বা আহ, দেখছি পিডিএফ ও কিছু দিয়ে দেওয়া হবে সাবজেক্টের হ্যাঁ উপরে, মানে জেনারেলি যেগুলো এই অনলি প্রশ্নগুলো ফিজিক্যাল পড়ে। সায়েন্সের জন্য। হ্যাঁ, যেগুলো অনলি হ্যাঁ, ফিজিক্যাল সায়েন্সের জন্য। হ্যাঁ, ফিজিক্যাল সায়েন্স। হ্যাঁ, ওই যে তোমার স্কুলে ল্যাব নেই, সেক্ষেত্রে তুমি
আর কিভাবে তাদেরকে খাতা কলমে শেখানোর চেষ্টা করবে। আর সায়েন্স তো একটা কঠিন বিষয়, তাহলে এই সায়েন্সটাকে ছাত্রদের কাছে কি করে আকর্ষণীয় করে তুলবে। তাহলে এই ধরনের যে প্রশ্নগুলো, ডিসিশন মেকিং কিছু প্রশ্ন রয়েছে, সেই সমস্ত প্রশ্নগুলো পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, ঠিক হুম। আছে। আচ্ছা, সাবজেক্টের মধ্যেও স্যার একটু মানে ফিজিক্স কেমিস্ট্রির মধ্যেও যেগুলো মানে কমন কোয়েশ্চেন যেগুলো হয়তো জিজ্ঞাসা করে, তো হুম হুম সেগুলো হুম। যদি একটু দিয়ে দেন তাহলে ভালো হয়, যাতে হয়তো হ্যাঁ, এত কমন জিনিস ওইগুলো জিজ্ঞেস দিয়ে করলো দিয়ে যে সেই এই মোমেন্টে হয়তো যেগুলো বলতেই এবারে পারলাম যে না। ফিজিক্যাল সায়েন্স, আমি জেনারেল কোশ্চেন গুলো আর দেখবো না ওদিকে, ওগুলো তোমরা নিজেরা করে নেবে। আর সাবজেক্টের যে কোশ্চেন ফিজিক্যাল সায়েন্সের উপরে বেস করে সেইগুলো দিয়ে দেওয়া হবে। এই ক্লাসের ডেমো দুটো যেমন তোমাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে, এরকম ভাবে সব এবারে পিডিএফ আস্তে আস্তে রেডি করা হচ্ছে বা হবে। হ্যাঁ, তাহলে মোটামুটি পরের সপ্তাহ দিকে, পরের সপ্তাহের মধ্যে পেয়ে যাবে এই আর কি। স্যার বলছিলাম যে ওই কালকে ক্লাস হয়নি, তো কালকের ক্লাসটা স্যার একটু রেকর্ডিং থাকলে দিয়ে দেবেন তো স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, রেকর্ডিং আছে, মোস্তফা স্যারকে একটু বলবে। আর হ্যাঁ, যেটা পেয়ে যাবে। হ্যাঁ, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। হুম হুম, স্যার দিয়ে দেবে, বলে স্যারকে বলো। ঠিক আছে স্যার। স্যার হ্যাঁ বলো, আর কারোর স্যার জিজ্ঞাসা করো। আজকের আজকের বিষয় ওই যে বললেন হ্যাঁ। আয়নীয় ও সমযোজী বন্ধন লিখতে, তার উপরে কি একক রাসায়নিক বন্ধন এটা লিখবো না শুধুই না, আজকের রাসায়নিক বিষয় বন্ধন লিখবো? লেখার দরকার নেই। যদি এটা 11-12 ডেমো দাও তুমি, তখন রাসায়নিক বন্ধন লিখতে হতো। তার কারণ ওই ক্লাস 10-এ রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে আয়নীয় আর সমযোজী বন্ধন শুধু দুটো আছে। রাসায়নিক বন্ধন অনেকটা ডিটেলস রয়েছে, 11-এ যদি পড়ো অনেক ডিটেলস রয়েছে রাসায়নিক বন্ধন। সেক্ষেত্রে তুমি যখন ক্লাস 11-এর ডেমো দেবে, তখন হচ্ছে লিখতে পারো। স্যার চ্যাপ্টারটার নাম যে রাসায়নিক বন্ধন, ওটা কি একক হিসেবে লেখা যাবে না লেখার দরকার নেই? না 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 না, লেখার দরকার নেই ওটা। আচ্ছা আচ্ছা। আর স্যার গ্যাসের আচরণ চ্যাপ্টারটা, ওটা হুম। শুরু যে হচ্ছে ওখানে কি মানে আমি ডাইরেক্ট ওই বয়েলের সূত্র দিয়ে চলে যেতে পারি, না তার আগে ওই ম্যানোমিটারের যে না কার্যগুলো মানে কিভাবে না কাজ না না, করছে ও ওই দরকার নেই, জায়গাগুলো? ওগুলো দরকার নেই। তুমি বয়েলের সূত্রে চলে যেতে পারো, এবং বয়েলের সূত্রটা যখন পড়াবে, বয়েলের সূত্রটা ডিটেলস, তার অনুসিদ্ধান্ত, তার লেখচিত্র কেমন হবে, কি বললাম বোঝা গেছে? তাহলে ওই সমস্ত হ্যাঁ স্যার। জিনিসগুলো তোমাকে কমপ্লিট করতে হবে মোটামুটি। তাহলে বয়েলের সূত্রের উপরে মেন ফোকাস করবে তুমি। তুমি বয়েলের শুধু সূত্রটা বলে আবার চার্লসের সূত্রে চলে গেলে, লেখচিত্র করলে না, বা তার যেটা অনুসিদ্ধান্ত সেটাও তুমি বললে না, না বলে আবার খাপছাড়া খাপছাড়া করে করা যাবে না। তোমার বয়েলের সূত্র শেষ হলো, তারপরে তুমি চার্লসের সূত্রে ধরতে পারো। কিন্তু বয়েলের সূত্র কমপ্লিট না করে তুমি চার্লসের সূত্রে আসতে পারবে না। ঠিক আছে? তারপর কোনগুলো আহ, কনস্ট্যান্ট, সেগুলো তোমাকে ধ্রুবক রাশি কোনগুলো বয়েলের সূত্রে, সেগুলো তোমাকে বলতে হবে। বয়েলের সূত্র কখন প্রযোজ্য হবে কখন হবে না, তাহলে তুমি যখন বয়েল সূত্রটাই করাচ্ছ, ওইটাই তোমার মেন ফোকাসে থাকবে। তারপর ওটা স্যার কমপ্লিট হলে বয়লের সূত্রে আসার আগে বইতে যেটা ওই গ্যাসের চাপের পরিমাপ, খোলা মুখ ম্যানোমিটার, না বদ্ধ না মুখ না না, ম্যানোমিটার, ওসব ওই লাগবে না, ধরনের। ওগুলো লাগবে না, ওগুলো দরকার নেই, আচ্ছা। ওগুলো ওগুলো দরকার নেই। আর স্যার পিরিয়ডিক টেবিলে যদি আমি পড়াতে চাই, ওটা কি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়েই স্টার্ট করতে হবে, না আমি হ্যাঁ, একদম ডাইরেক্ট হিস্টোরিক্যাল মডার্ন ব্যাকগ্রাউন্ড, পিরিয়ড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দিতে হবে ওটা। কেন ওই ছকের প্রয়োজন হলো, ওই যে টেবিল তৈরি করা কেন দরকার হলো, শ্রেণীবদ্ধ সারণী কেন তৈরি করতে হয়েছে, এটা তোমাকে অবশ্যই বলতে হবে। তাহলে কেন এর প্রয়োজনীয়তা কি, যে এরকম 118টা মৌল তাদের আলাদা আলাদা করে যদি পড়তে হয়, খুব একটা কঠিন একটা ব্যাপার, এবং সেটা মানুষের পক্ষে খুব কষ্টকর ব্যাপার একটা। তাহলে অধ্যয়ন করাটা যেটা খুব কঠিন ছিল, সেটাকে সহজ করার জন্যই তোমার এটা তৈরি হয়েছে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই তোমাকে বলতে হবে। দিয়ে এবার পিরিয়ডিক টেবিলটা করলে কি, বোর্ডে তুমি ওই একটা ছবি মতো এঁকে, এই দিকে কারা থাকে, এদিকে ধাতু এদিকে অধাতু, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো একটু দেখাতে তোমার সুবিধা হবে। সেই জন্যে ওই বললাম বারবার যে বোর্ডে যেগুলো একটু ছবি আঁকা যাবে, যেগুলো ওইসব ছবি টবি এঁকে, শুধু যদি লেকচার মেথডে পড়াও, সেই পড়ানোটা না ভালো অতটা মানে ফ্রুটফুল হয় না। তুমি বোর্ডে বোর্ড ওয়ার্ক করলে, বা একটা ছবি আঁকলে, একটা চার্ট তৈরি করলে বোর্ডের মধ্যে, আলাদা করে তো আর টিএলএম নেই, বা নিজের বডিটাকেই টিএলএম হিসেবে ইউজ করলে, হাত পা নাড়িয়ে সুন্দরভাবে তোমার পড়ানোর মধ্যে যেন একটা অ্যাক্টিভিটি থাকে, তোমার পড়ানোর মধ্যে যেন একটা আহ, আহ, আকর্ষণ থাকে, এই আর কি। ছেলেপিলেরা যেন
পড়ার থেকে মনোযোগটাকে অন্যদিকে না সরিয়ে নিয়ে যায়। সেই দিকটা তোমার দেখবে যে না সায়েন্সটা কেমন ভাবে পড়াচ্ছে, কৌশলটা কেমন, বডি ল্যাঙ্গুয়েজটা কেমন, এই সমস্ত বিষয়গুলো তোমার একটু ভালো করে খেয়াল রাখতে হবে। তার জন্য আগের থেকে একটু প্র্যাকটিস করতে হবে, বেশ কয়েকটা ক্লাসে এইগুলোর বিষয়গুলো একটু প্র্যাকটিস, যে তারপরে তুমি নিজে ভাবলে যে আজকে আমি পড়ালাম, আমার এখানে কোন কোন জিনিসগুলো একটু বাদ গিয়েছে, বা সেইগুলো একটু তুমি আবার নিজে চিন্তা ভাবনা করে, হ্যাঁ এই জিনিসটা বাদ চলে গেল, তাহলে এইটাকে আমার একটু মডিফাই করতে হবে, কারেকশন করতে হবে। তাহলে এরকম দুটো তিনটে ডেমো দেওয়ার পরে দেখবে যারা পড়ায় না তাদের ঠিক আছে, যারা পড়ায় তাদের অসুবিধা নেই। যারা পড়ায় তারা সিম্পল যেমন ভাবে পড়ায় তেমনই করবে, জাস্ট এই কয়েকটা টপিক একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে সেইটাকে বলা, এই আর কি। যারা পড়ায় তাদের অসুবিধা নেই বা ভয় খুব একটা কাজ করবে না আশা করি। কিন্তু যারা একদমই নতুন তাদের অন্তত দুটো তিনটে ডেমো দিতেই হবে, না হলে ওই ভয় ভীতিটা কাটিয়ে ওঠা সম্ভব হয় না। প্র্যাকটিস না করলে তোমার এই জায়গাটা কাটিয়ে উঠতে সহজে পারবে না। তুমি সরাসরি ওখানে যদি যাও, তুমি যতই রেডি করে যাও, হঠাৎ করে দেখবে আর কিছু হয়তো বলতে পারছো না। সেই জন্য আগের থেকে অন্তত প্র্যাকটিস করে যেতে হবে। তুমি মনে করছো আমি সবই পেরে যাবো, ওই একবার দেখে হয়ে গেল, ওইটা করলে ভুল হবে। 10টা নাম্বার যেহেতু স্যার আছে, অনেকটাই নাম্বার। স্যার স্যার হ্যাঁ অ্যাসিড বেসের ক্ষেত্রে পিরিয়ডিক স্যার টেবিলকে রাখতে হবে বোর্ডে? হ্যাঁ, ওই পিরিয়ডিক টেবিল পুরো নাম লিখতে হবে না, জাস্ট ওই ফরম্যাটটা কেমন ভাবে আছে পিরিয়ডিক টেবিল। তাহলে পিরিয়ডিক টেবিলে যে এরকম ফরম্যাটটা, এটা দেখিয়ে দিতে হবে এরকম ভাবে। এই যে এইরকম যে এই যে ফরম্যাট যেটা রয়েছে, সেই ফরম্যাটটা এইভাবে একটু দেখিয়ে দেওয়া, এই আর কি। এরকম ভাবে জাস্ট দেখিয়ে দেওয়া। স্যার অ্যাসিড বেস চ্যাপ্টারটার ডেমোর ক্ষেত্রে স্যার কি কি বিষয়গুলো বলবো একটু যদি বলেন, মানে অ্যাসিড কাকে বলে বেস কাকে বলে এগুলো তো বললাম, আর কি কি বলবো স্যার? অ্যাসিড বেস চ্যাপ্টারে তার আগে অ্যাসিডের স্বাদ কেমন হয়, এই সমস্ত জিনিসগুলো তোমাকে দেখতে হবে। যে আগে বললাম যে এক্সাম্পলটা হবে সবসময় রিয়েল লাইফের এক্সাম্পল, যাতে ওরা রিয়েলাইজ করতে পারে। কি বললাম বুঝতে পারলে? তাহলে যাতে ওরা রিয়েলাইজ করতে পারে বাস্তব জীবনকে কেন্দ্র করে, বা বাস্তব জীবনে যে সমস্ত আমাদের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেটাকে যদি পড়াশোনার মধ্যে প্রতিফলন করা যায়, সেইটাই কিন্তু অনেকটা জীবন্ত, মানে সেটা লাইভের মতো অনেকটা কাজ করে। তো সেই জন্য তোমাকে এক্সাম্পল দিতে হবে আগে, ওই যে তেঁতুল হোক বা লেবু হোক, এই সমস্ত বিষয়গুলোতে কি অ্যাসিড থাকে না থাকে তোমরা নাম শুনেছো কিনা, স্বাদটা কেমন হয়। হ্যাঁ, তাহলে অ্যাসিড নীল অনিলা, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, সেই আমরা কি করে বুঝবো অ্যাসিড কিনা। তাহলে এই সমস্ত জিনিসগুলো দিয়ে তুমি আস্তে আস্তে শুরু করতে পারো। স্যার, হুম হুম হ্যালো। হ্যাঁ স্যার, বলছিলাম ধরুন আমি অ্যাসিড বেস চ্যাপ্টারটা পড়াচ্ছি, তো ওই হুম চ্যাপ্টারটার ভিতরে তো অনেক কিছু আছে, অ্যাসিড বেসের সংজ্ঞা আছে, তার বিভিন্ন ধরনের যে হুম রাসায়নিক বিক্রিয়া, পিএইচ স্কেল, অ্যাসিড বৃষ্টি, অনেক কিছু রয়েছে, তারপর হ্যাঁ লাস্টে অনেকগুলো লবণ হয়েছে। তো আমি যখন একটা চ্যাপ্টার শুরু করব, আমাকে কি পুরো চ্যাপ্টারটাই শেষ করাতে হবে, না নির্দিষ্ট একটা না না, টপিক চ্যাপ্টার আমি শেষ করা পড়িয়ে? দরকার নেই। তুমি প্রথমে ধরো, বাচ্চারা তোমরা কখনো কি লেবুর রস খেয়েছো, কেমন লাগে, এইভাবে শুরু করবে। তাহলে এই স্টুডেন্টরা বলবে হ্যাঁ স্যার টক লাগে। তাহলে ঠিক তাই, বা ঠিক বলেছো, লেবুর রস টক লাগে তার কারণ এর মধ্যে থাকে এক ধরনের পদার্থ যাকে বলা হয় অ্যাসিড। তাহলে আচ্ছা, এবার তোমরা ভেবে বলো তো সাবান কেমন লাগে। তাহলে স্টুডেন্টরা সাবান পিচ্ছিল টাইপের প্রকৃতির হয়ে থাকে। তাহলে এতে কি থাকে, বেস বা ক্ষার থাকে। তাহলে আজকে এর পরে বলবে, তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাসিড বেস সল্ট। এবার এসো আমরা এদেরকে কিভাবে চিনবো সেই সম্পর্কে জানি। তারপরে অ্যাসিড কাকে বলে বললে, তাহলে যে সমস্ত পদার্থ জলে দ্রবীভূত হয়ে H+ আয়ন উৎপন্ন করতে পারে তাদেরকে বলা হয় অ্যাসিড। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, তাহলে এদেরকে জলের মধ্যে দিলে এরা H+ আয়ন উৎপন্ন করতে পারে। তারপরে এটা বলার পরে, এক্সাম্পল দেওয়ার পরে, বেস কাকে বলে বা ক্ষার কাকে বলে, যে সমস্ত পদার্থ জলে দ্রবীভূত হয়ে OH- আয়ন উৎপন্ন করে তাদেরকে ক্ষার বলে। এক্সাম্পল সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, এইগুলো। এবার সল্ট কাকে বলে, তাহলে অম্ল ক্ষার, অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে যে পদার্থটা তৈরি হয়, তাহলে অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় নিউট্রালাইজেশন হয় বা প্রশমন বিক্রিয়া হয়, এর পাশাপাশি যে যৌগটা তৈরি হয় তাকে লবণ বলে। যেমন NaCl, তাহলে NaCl কিভাবে তৈরি হচ্ছে, NaCl তৈরি হচ্ছে HCl এর সাথে তোমার NaOH এর বিক্রিয়া। তাহলে এইভাবে দেখাতে হবে। তাহলে এখানে NaOH এর সাথে HCl এর বিক্রিয়াটা দেখিয়ে দিলে, এখান থেকে তৈরি হয় NaCl প্লাস H2। তাহলে এই যে জল বেরিয়ে যাওয়ার পরে যে পদার্থটা তৈরি হচ্ছে এটা হচ্ছে সল্ট বা
এটাই হলো সল্ট বা লবণ। তারপরে ইন্ডিকেটর, অম্ল বা ক্ষার চেনার উপায় কি, ইন্ডিকেটর কি কি ব্যবহার করে, এগুলো আগামী দিনে সব বলে দেওয়া হবে এগুলো। তাহলে লিটমাস ইন্ডিকেটর ব্যবহার করলে অ্যাসিড সলিউশনে লাল হয়, বেসিক সলিউশনে কেমন হবে, কালারটা ব্লু হবে। তাহলে যেটা বললাম অনিলা, অনিলা মানে অ্যাসিড, নীল লিটমাসকে লাল করে। এই যে এই টেকনিকটা, অনিলা মানে হচ্ছে অ্যাসিড, নীল লিটমাসকে লাল করবে। এই সমস্ত ফেনপথেলিন অ্যাসিড দ্রবণে কালারলেস, আবার বেসিক দ্রবণে হচ্ছে পিঙ্ক বা গোলাপি কালার হবে। মিথাইল অরেঞ্জ অ্যাসিড দ্রবণে লাল হয়, বেসিক দ্রবণে ইয়েলো হয়। তাহলে এইভাবে ব্যাপারটা তোমাদেরকে গুছিয়ে বলতে হবে। হ্যাঁ, আমাদের পাকস্থলীতে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে তা খাওয়া, রিয়েল লাইফের এক্সাম্পল এগুলো বলতে পারো, যে খাবার হজম করতে সাহায্য করে। তাহলে অ্যাসিডটা অতিরিক্ত ক্ষরণ হলে আমরা অ্যান্টাসিড খাই, টক ঢেকুর ওঠে, এই সমস্ত বিষয়গুলো বললে হয়ে যাবে। আর স্যার বলছিলাম, আমি যখন ডেমোটা দেব, তো হুম। ডেমোটা দেওয়ার সময় যারা ইন্টারভিউ বোর্ডে থাকবেন, ওনারা যতক্ষণ না আমাকে থামাচ্ছে, হ্যাঁ, আমি কি ততক্ষণ ততক্ষণ বলে যেতে ডেমো হবে। দিয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনারা যদি বলে যে ঠিক আছে স্যার থাক তখন, বা ঠিক আছে এই পর্যন্ত থাক, তখন আর দেওয়া দরকার নেই, কিন্তু ওনারা না বললে বলে যেতে হবে তখন। এবার ওনারা ম্যাক্সিমাম বললাম 5 মিনিট, খুব বেশি হলে 7 মিনিট। আর প্রথম দু একজনের ক্ষেত্রে হয়তো হয়তো 10 মিনিট বলতে দিতে পারে, কিন্তু এরকম যদি করে লাস্টের দিকে আবার দেখা যাবে 2 মিনিট 3 মিনিটে ডেমো ক্লাস শেষ করে দিচ্ছে। তাহলে 10 মিনিট বলতে দিলে তো খুবই ভালো, তখন সেক্ষেত্রে তুমি গুছিয়ে সুন্দর করে আরো বলতে পারবে। হ্যাঁ, আর স্যার স্যার কারো যদি কোনো প্রশ্ন আছে? শেষের দিকে ডেমো মানে শেষের দিকে ইন্টারভিউ পড়ে এবং হ্যাঁ। তাতে যদি মানে ওনারা টায়ার্ড থাকেন এবং ওই জাস্ট মানে কোনো রকমে নিয়ে যদি ছেড়ে তখন দেয়, আচ্ছা ঠিক ওনাদের আছে, ধৈর্য কমে, তাহলে মানে কি ধৈর্য স্যার, হ্যাঁ, হারিয়ে যাবে। তাহলে কি স্যার মানে সেক্ষেত্রে কি আমার চান্স কমে যেতে পারে বা নেগেটিভ কিছু হতে না পারে? না 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 না, চান্স কমবে কেন? চান্স কমবে না, অসুবিধা নেই, কিন্তু ওনারা এমন কিছু করা যাবে না যাতে আরো বিরক্ত হয়। এমন কিছু করা যাবে না যাতে আরো বিরক্ত হয়। যেমন স্যার আমি কি আপনাদের কি স্টুডেন্ট হিসেবে ধরে নিতে পারি, এইসব গুলো বললে বারবার ওনাদের বিরক্তিবোধ লাগে। তো সেক্ষেত্রে সরাসরি আমি রুমটাকে আদর্শ ক্লাসরুম হিসেবে ধরে নিয়ে ক্লাসটা করছি, ব্যাস হয়ে গেল। তাহলে ওনাদের স্যার ওই সমস্ত বিষয়বস্তু বারবার না করে, আর ওনারা বলে দেবে, ওনার বিরক্তি যখন হবে তখন বোঝা যাবে যে বেশি দরকার নেই, তখন বলে দেবে। আর ওই আগের দিন যেটা বলছিলাম প্র্যাকটিক্যালের বিষয়টি, এই অ্যাসিড বেসের এই সমস্ত এগুলো কেমন কালার টালার হয় না হয়, এই সমস্ত জিনিসগুলো একটু দেখে টেখে যেও সবাই। আহ, খুব মুশকিল এই ইন্টারভিউটা, এমনই একটা এক একজন টিচার এক একটা উপরে গুরুত্ব দেয় বেশি, সেই বিষয়ের উপর থেকে কোশ্চেন ধরবে। এর তো আলাদা করে সিলেবাস নেই, কিচ্ছু নেই। সেই জন্য সমস্যা হচ্ছে এটাই, যে যে সাবজেক্টটা করায় বা যে টপিক করায় সে তার উপরেই কোশ্চেন করার চেষ্টা করবে। মানে ওনারা তো কলেজে সবকিছু পড়ায় না, পার্টিকুলার কোনো একটা টপিক বা কোনো একটা এর উপরে পড়ায়, বা কোনো টিচার হয়তো প্র্যাকটিক্যাল ক্লাস করায় কলেজে, তো তার ওনাদের যেটা করাচ্ছে তার উপরে যেহেতু তখন নলেজটা বেশি থাকে, তার উপর থেকে ধরার চেষ্টা করে। স্যার যে বলছি ইন্টারভিউ বোর্ডে এক্ষেত্রে বসে কি থাকছে স্যার মানে যে স্পেশাল তারাও যে পেপারের, ভীষণ সব ব্যাপারে ভীষণ এক্সপার্ট, তা কিন্তু এমনটা নয়। স্যার হ্যাঁ, বলছিলাম যে স্যার এমএসসির স্পেশাল পেপারের ক্ষেত্রে মানে স্পেশাল পেপারের ব্যাপারটা কি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, মানে হয়তো জিজ্ঞেস না, করলাম যে তুমি 9-10 কিসে স্পেশাল এমএসসি টেমএসসি, স্পেশালাইজেশন করেছো? না 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 না, 9-10 ও সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় না, ওটা 11-12 গুরুত্ব দিয়ে দেখা হয় এমএসসি এর ব্যাপারটা। 11-12 যখন হবে তখন সেটা সে বিষয়ে গুরুত্বটা পায় বেশি, 9-10 ও সমস্ত অত গুরুত্ব পায় না। স্যার 9-10 তো স্যার স্কুলে কি স্যার এখন ল্যাব হয় স্যার না হয় না? না, 9-10 ল্যাব হয় না, কিন্তু সমস্যা হচ্ছে ওই বললাম, হাবড়া কলেজের টিচার যারা ছিল আগের বার 2016-তে সবই এর উপরে কোশ্চেন করেছে। বলো 11-12-এরই প্র্যাকটিক্যালের জিনিসপত্র যেগুলো অনেকটা আছে, এবার যারা 11-12 পড়ায় তাদের এই দিক থেকে একটা সুবিধা। 11-12 যারা পড়ায় আর 9-10টা তাদের তো দেখে নিলে কোনো অসুবিধা নেই, ছোট সিলেবাস, তাহলে তাদের পক্ষে একটা বেনিফিট বিষয়। ইন্টারভিউটাও তাদের একটা স্ট্রং একটা জায়গা, যারা 11-12 টিউশনটা পড়ায়, সেই জন্য তাদের একটা সুবিধা। 9-10 তো অবশ্যই লাগবে, তার পাশাপাশি 11-12 পড়া থাকলে অনেক সময় 9-10 আর 11-12 চ্যাপ্টার গুলো অনেকটা একে অপরের সঙ্গে সম্পর্কিত, ওই জন্য অনেক ডিটেলসটা একটু 11-12 রয়েছে, তো 11-12 থেকে অনেক সময় কোশ্চেন দিতে পারে।
আবার তোমার প্রশ্ন স্যার নাও করতে পারে, এটা কোনো ঠিক নেই। স্যার 2016-তে আর কি কি প্রশ্ন করেছিল একটু বলবেন? হ্যাঁ, কোন কোন জায়গা থেকে? ওই টাইপের প্রশ্নগুলো তো বললাম যে আগামী দিন হয়তো পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে, পিডিএফ আকারে দেওয়া হবে, এবং তারপরে ওই ইন্টারভিউ ডেমো যেগুলো নেওয়া হবে তাতে ওই টাইপের প্রশ্নগুলো ধরাও হবে। হুম, আচ্ছা ঠিক আছে। স্যার বলছি, যদি স্যার দুটোতে যদি ডাক পাই তাহলে কি স্যার 9, 10 আর 11, 12-এ আমি কি সেম টপিক কি ডেমো রেডি করতে পারি? মানে ধরুন হ্যাঁ 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 সলিউশনটা করলাম 9, 10 এর মতো, আবার হ্যাঁ 11, হ্যাঁ 12-এর জন্য আমি হ্যাঁ হ্যাঁ আবার সলিউশনটা 11 করলাম। 12 আছে সলিউশন, 12 এর প্রথম চ্যাপ্টারে রয়েছে সলিউশন, আবার ক্লাস মানে 9-এও রয়েছে সলিউশন। এবার সেম ওখানে হ্যাঁ করা যাবে, প্যানেল অসুবিধা নেই। রিপিট হওয়ার তো কোনো সম্ভাবনা নেই? না 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 না, কোনো অসুবিধা নেই, কোনো হ্যালো স্যার। অসুবিধা নেই। ওই যে পিরিয়ডিক টেবিল, যেটা পিরিয়ডিক টেবিলটা ক্লাস 10-এও রয়েছে, ওটাও করা যাবে। আর 9-10-এ হলে একটু গুছিয়ে বলতে হয়, আর একটু মানে তখন ওই 1:2 2:2, লাস্ট ইলেকট্রন পি উপকক্ষে প্রবেশ করছে, এদিকে এস ব্লক এলিমেন্ট, এদিকে ডি ব্লক এলিমেন্ট, এদিকে পি ব্লক এলিমেন্ট, এদিকে নিচেরটা এ ব্লক এলিমেন্ট, তখন বলতে হবে কিসের ভিত্তিতে এদের সাজানো ইলেকট্রনিক কনফিগারেশন। এগুলো তো আর 9-10-এ বলা যাবে না, একটু মডিফাই করতে হবে এই আর কি। 9-10-এ তো আর বলা যাবে না যে এরা এফ ব্লক এলিমেন্ট, এরা পি ব্লক, এস ব্লক। 9-10 এরা হচ্ছে ধাতু, এরা অধাতু, এই সমস্ত এইসব বলে পার করে দিতে হবে। হুম। স্যার আমার কোনো 9, 10-এ এস ব্লক এটা এটা বলা যাবে না? না না বলাটাই ভালো 9-10-এ, তার কারণ ওদের তো ব্লক বিভাজন নেই। ব্লক বিভাজন ক্লাস 11 থেকে শুরু হচ্ছে, অ্যাটমিক স্ট্রাকচার না পড়লে ওরা তো ব্লক বিভাজন করতে পারবে না। তুমি 9-10-এ এরা হচ্ছে গ্রুপ 1 এলিমেন্ট, এরা গ্রুপ 2 এলিমেন্ট। হ্যাঁ, এদেরকে বলে ক্ষার ধাতু, এদেরকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এদেরকে বলে নাইট্রোজেন পরিবার, এদেরকে বলে অক্সিজেন পরিবার, এদেরকে বলা হয় নাইট্রোজেন পরিবারকে বলে নিক্টোজেন এলিমেন্ট, অক্সিজেন ফ্যামিলিকে বলা হয় চ্যালকোজেন এলিমেন্ট। হ্যাঁ, তাহলে এই সমস্ত বিষয়গুলো 9-10-এ বলা যায়, কিন্তু 9-10-এ তো ওগুলো নেই। ব্লক বিভাজন, ব্লক বিভাজন রয়েছে 11-এ, এবং তার আগে অ্যাটমিক স্ট্রাকচার না পড়লে ওরা ব্লক বিভাজন করতে পারবে না। তাহলে ওই অ্যাটমিক স্ট্রাকচার 1:2 2:2 ওগুলো তো নেই আমাদের এতে বাংলা মিডিয়ামে না, ওই জন্যে ওইগুলো না বলাটাই ভালো। আর বললেও যে এগুলো এখন নেই, এগুলো আমরা ক্লাস 11-এ আমরা এগুলো আরো ডিটেলস জানতে পারবো, তখন এইভাবে বলে দেওয়া যেতে পারে। এদের এইগুলো হচ্ছে এস ব্লক এলিমেন্ট, এইগুলো পি ব্লক এলিমেন্ট, এইভাবে তখন কিন্তু বলতে হয় যেগুলো স্যার স্যার হ্যাঁ হ্যাঁ স্যার ক্লাস নিতে নিতে কি জিজ্ঞেস করা যেতে পারে যে কোনো ডাউট আছে কিনা বা এই ধরনের? হ্যাঁ হ্যাঁ ডেমোটা নিতে নিতে যখন ক্লাসটা নিচ্ছি বা কোনো টপিক বলার পরে হুম হুম যে জিজ্ঞেস করা যেতে পারে যে ডাউট আছে কিনা, মানে এটা জিজ্ঞেস করলে কি কোনো কঠিন কোশ্চেন ওনারা করতে পারেন? না 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 না, কঠিন কোশ্চেন করবেন, কঠিন কোশ্চেন করবেন। যখন পড়ানো হয়ে যাওয়ার পরে তারপরে হয়তো ওনারা জিজ্ঞেস করবে, যখন পড়াচ্ছ বারবার তখন ওনারা ইন্টারাপ্ট করবে না। তাহলে জানে যে হয়তো অ্যাটেনশন এ হতে পারে, কিন্তু যদি দেখে যে কারো কনফিডেন্স খুব স্ট্রং, তখন তাকে হয়তো কোশ্চেন করতে পারে। কিন্তু ওনারা দেখে বুঝতে পারবে যে অনেকেই হয়তো ভয় পায়, ইন্টারভিউতে গিয়ে হাত কাঁপে পা কাঁপে, তখন তাকে আরো সান্ত্বনা দেবে। আর যারা কনফিডেন্টলি খুব স্ট্রং মানসিকতার, যারা বেশ একদম সুন্দর করে পড়াবে, তখন হয়তো তাদেরকে কোশ্চেন করতে পারে, কিন্তু এমন ভাবে কোশ্চেন করবে না যাতে তোমরা ঘাবড়ে যাও। ওনারা দেখবে যে বেসটা ঠিক আছে কিনা, ডেপথ কতটা আছে হয়তো সেটা দেখতে পারে। যদি কেমিস্ট্রি টিচার থাকে, আমি যদি কেমিস্ট্রি পড়াই, তো যদি আমার ডেমো দেখা যাচ্ছে খুব ভালো লাগলো, তখন হয়তো ডিপ থেকে দুটো একটা প্রশ্ন করতে পারে। ডিপ মানে 11-12 লেভেলের এই আর কি। তবে না এ করার সম্ভাবনা একটু বেশি। ঠিক আছে। স্যার তাহলে বলছি, যে হ্যাঁ টপিকটার উপরে স্যার ডেমো দিলাম, হ্যাঁ এবার হ্যাঁ স্যার সেই টপিকটা যেহেতু স্যারেরা ওনারা তো মানে কোয়ালিফাইড স্যার কলেজের বা ইউনিভার্সিটির থাকবে, এবার স্যার হুম এমএসসি বিএসসি লেভেলের হয়তো কোনো টপিক, মানে আমি যেটার উপর ডেমো দিলাম সেইখানকারই কোয়েশ্চেন এমএসসি বা হুম, বিএসসি লেভেলে জিজ্ঞেস করলেন, আর আমি স্যার না বলতে পারলাম না, তো না না মানে না যে না না টপিকে ও ডেমো নিয়ে দিলাম কোনো সেটাই ভাবনা, বলতে এমএসসি পারলাম না। বিএসসি লেভেলে ধরবে না।
ওনারা যাওয়ার আগে ওনাদের কাছে সিলেবাস সব থাকবে, ঠিক আছে? কোন চ্যাপ্টার আছে, কি আছে না আছে, ওনারা সিলেবাসটা দেখেও যাবে যাওয়ার আগে, যে 9-10-এ ওনাদের কাছে সব ইনফরমেশন থাকবে এবং ওনারা সেটা আগে থেকে দেখে নিয়ে তারপরে ইন্টারভিউতে বসবে, যে 9-10-এর এই কি কি সিলেবাস রয়েছে, কি কি চ্যাপ্টার রয়েছে, সেই সমস্ত এগুলো ওনারা সব আগের থেকে দেখে নিয়ে তারপরে তার উপরে, নর্মালি এটাই হয়। দু একজন যদি সে আলাদা করে সেটা তো এক্সেপশন, আলাদা ব্যাপার। স্যার একটা কথা জিজ্ঞাসা করার ছিল। স্যার আমার যদি মনে করুন আমার সাবজেক্ট ফিজিক্স, এবারে যখন সাবজেক্ট ইন্টারভিউ হবে তখন তো সেখান থেকে মনে করুন 9-10 থেকে কেমিস্ট্রি কোশ্চেন গুলো বললে খুব ইজিলি আমরা বলতে পারবো, কিন্তু 11-12 তো আমাদের ক্ষেত্রে কেমিস্ট্রিটা একটু বলতে গেলে মানে যদিও আমরা পরীক্ষার জন্য যতটা পড়া ততটা পড়েছি কিন্তু খুব ডিটেলসে তো আমরা তখন তো পড়িনি। তো না, আমাদের ক্ষেত্রে সাবজেক্ট ইন্টারভিউ এর ক্ষেত্রে তখন কি আমাদের সাবজেক্ট থেকেই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হবে, না 9-11-12 কেমিস্ট্রি থেকেও তখন না, না, ডিটেলস? 11-12 এর কেমিস্ট্রি জিজ্ঞাসা করা হবে না। যদি কেমিস্ট্রি জিজ্ঞাসা করা হয় 9-10 লেভেল বেস থেকেই জিজ্ঞেস করা হবে। আচ্ছা আর ঠিক আছে। ফিজিক্সটা হয়তো হায়ার লেভেলের একটু জিজ্ঞেস করা হতে পারে, যে যে সাবজেক্টে তাকে একটু হায়ার লেভেলে জিজ্ঞাসা করতে পারে। হুম, আচ্ছা কিন্তু ঠিক আছে। ওনারাও জানে যে যিনি ফিজিক্সের, ওনারা যারা কলেজে পড়ান কেমিস্ট্রির টিচার হলেও ফিজিক্যাল কেমিস্ট্রি একজন পড়ান, ইনঅর্গানিক কেমিস্ট্রি আর একজন পড়ান, তারপরে হুম, অর্গানিক কেমিস্ট্রি আর একজন, প্রত্যেকটা পুরো আলাদা আলাদা পার্ট ভাগ থাকে। সেক্ষেত্রে ওনারা জানেন যে সমস্ত টিচার ফিজিক্যাল কেমিস্ট্রি পড়ান ওনারা আবার অর্গানিক কেমিস্ট্রি বা সব ভুলে যায়, স্বাভাবিক এটা। হুম, তো ওনারাও জানে যে যে ছেলেটা ফিজিক্সের সে কেমিস্ট্রির বেসিক জিনিসগুলো করলেই হবে, তাকে বেসিক কনসেপ্ট গুলো করে যেতে হবে। ফিজিক্সের ছেলে যারা তারা ওই 9-10-এর যে বেসিক জিনিস সেইগুলো করে যাবে, যারা কেমিস্ট্রির ঠিক তারা আছে ফিজিক্সের অন্তত বেসিক জিনিসগুলো করে যাবে। ঠিক আছে। হুম। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আবার আগামী শনিবারে চেষ্টা করব যে শনিবারে মোটামুটি আরো 2-3টে বা 4টে এরকম ডেমো ক্লাসের দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে।